আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্ট্রিট ডায়ালগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা আহমদ ফয়সাল চৌধুরী শুয়েব। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং ভালো থাকাটা চাই। প্রিয় দর্শক, আজকের স্ট্রিট ডায়ালগে আমরা দুজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি প্রিয় দর্শক, এবং তারা ইতিমধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে। তবে আজকে স্ট্রিট ডায়ালগে আমরা দুজন সলিসিটার অথবা ব্যারিস্টার যাই বলেন, আইনের পেশায় তারা রয়েছেন এবং তারা আইনি সহায়তা দিয়ে আসছেন, সেবা করে আসছেন এই কমিউনিটির। অনেকেই করেন এই কমিউনিটিতে, প্রচুর লিগ্যাল অ্যাডভাইস, লিগ্যাল সার্ভিস এই কমিউনিটিতে গড়ে উঠেছে। অনেকেই সেবা পেয়েছেন, অনেকে সেবা পাননি। এবং কিছুদিন আগে গত নভেম্বর মাসে টর্নবি হলের একটি রিপোর্ট বেরিয়েছে এবং সেখানে আমাদের টাওয়ার হ্যামলেটসে যে ব্রিটিশ বাংলাদেশি বা বাংলাদেশি সলিসিটার ফার্ম রয়েছে, লিগ্যাল অ্যাডভাইস রয়েছে, যেসব তাদের ব্যাপারে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে রিপোর্টে আমরা যেসব সার্ভিস আমরা আমাদের কমিউনিটিতে প্রোভাইড করা হয় সেগুলো ভেরি পুয়ার এবং কখনো কখনো সেগুলো আইনের কোনো দ্বারে কাছে নেই, যেটা ব্রিটেনের ইমিগ্রেশন ল বলেন এবং অন্যান্য ল। অনেককে মিসগাইড করা হচ্ছে, অনেককে মিস অ্যাডভাইস দেওয়া হচ্ছে এবং সেখানে আমাদের লোকরা অনেক সময় প্রতারিত হচ্ছেন। অনেকে কেসে গিয়ে মামলা জিততে পারেননি, হেরে আসছেন এবং সেখানে আমাদের যারা লিগ্যাল অ্যাডভাইস বা লিগ্যাল সার্ভিস যেটা রয়েছে সেখানে কতটুকু দায়ী তারা, আমরা এসব নিয়ে আমরা আজকের এই প্রোগ্রাম সাজিয়েছি এবং আমরা কথা বলবো। প্রিয় দর্শক, আমি পরিচয় করে দিচ্ছি, আপনারা তাকে চিনেন। দুজনকেই আমার যে গেস্ট যারা রয়েছেন তাদের দুজনকে আপনারা চিনেন এবং জানেন, এবং তারাও টেলিভিশনে টক শো করেন, একজন গেস্ট আবার একজন হোস্ট। তবে আজকে দুজনই আমার গেস্ট এবং আমি নিজে হোস্ট। আমারও ইচ্ছা ছিল যে ব্যারিস্টার হব বা সলিসিটার হব, কিছুই হতে পারলাম না। শেষ পর্যন্ত টেলিভিশন করেছি এবং সেখানে হোস্টের কাজই করছি। প্রিয় দর্শক, আমার অতিথি আজকের এই স্ট্রিট ডায়ালগের জনাব তাজউদ্দিন শাহ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। Thank you, and I'm thinking next time we'll invite you as our guest with Lowit and Rahman in Channel S. তাহলে এর আগে তো ব্যারিস্টার হইতে হবে। না না, ব্যারিস্টার হওয়া লাগে না, সলিসিটার ব্যারিস্টার হওয়া লাগে নাকি? না, পরে টর্নবি হল মানে রিপোর্ট বের করে দিবে যে না না, রিপোর্ট বাইর করবে না, কারণ রিয়েল লাইফে অনেক লোক আছে যারা ব্যারিস্টার সলিসিটারের চাইতেও ওদের নলেজ অনেক বেশি। এই যে কথায় বলে না যে পেশেন্ট অনেক সময় ডাক্তারের চাইতেও বেশি জানে, তার ওষুধ খাইতে খাইতে এক সময় অনেক এক্সপিরিয়েন্স হয়ে যায়, তখন সে ডাক্তারকে বলে এই মেডিসিনটা আমাকে প্রেসক্রাইব করো, আমি ভালো হয়ে যাব। আপনি সেই পর্যায়ে আমাকে ফেলে দিচ্ছেন। থ্যাংক ইউ তাজ ভাই। চ্যানেল ইউরোপের পক্ষ থেকে আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আমার যে ডানে যে অতিথি রয়েছেন তাকেও আপনারা চিনেন এবং জানেন, এবং তিনি দীর্ঘদিন থেকে এই কমিউনিটিতে বসবাস করছেন এবং আইনি সহায়তা দিয়ে আসছেন, মানুষকে সেবা দিয়ে আসছেন, মিস্টার নাশিদ রহমান। সাহেব ভাই, আজকে 4-5 জন শুনেছে আপনার অনুষ্ঠানে আসবো বলে কি বাংলাদেশের বড় বড় নেতা, রাজনীতিবিদ, মন্ত্রীদের ধরাশায়ী করে দেয়, কোন সাহসে যাচ্ছে না। আমি বলছি আমি যদি কিছু খারাপ করি সাহেব ভাই সরাসরি বলবে আমি খুব খুশি। এটাই আমাদের সমাজে উচিত, এই কথাটা বলা উচিত। আমার ওইটুকু সৎসাহস থাকা উচিত, সাহেব ভাই প্রশ্ন করলে ইনশাআল্লাহ জবাব দিতে পারবো। আর যদি আমার কোনো দায়িত্ব থাকে আর আমার যদি কোনো দুর্বলতা থাকে অবশ্যই আমার স্বীকার করা উচিত। যদি স্বীকার না করি তো আমাদের ভালো মানুষ না সাহেব ভাই। সুতরাং এখনো আপনি আছেন, এখনো সমাজের বড় বড় নেতারা ভয় পায়, আসতে ভয় পায়, তবে এখানে আমি এসে খুব খুশি হয়েছে সাহেব ভাই। থ্যাংক ইউ নাশিদ ভাই, ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এসেছেন এবং আমাদেরকে সময় দিচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা অনেকেই অনেকের কাছে গিয়েছেন এবং আপনাদের যেসব এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা রয়েছে আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আজকে আমরা ইমিগ্রেশনের যেসব দিকগুলো রয়েছে আমরা সেসব নিয়ে আলোচনা করব। আমরা টর্নবি হলের রিপোর্ট নিয়ে, যেটি সম্প্রতি বেরিয়েছে নভেম্বর মাসে, এবং ট্রাস্টিং দ্য ডাইস ইমিগ্রেশন অ্যাডভাইস ইন টাওয়ার হ্যামলেটস, টর্নবি হল ফর এ ফিউচার উইদাউট প্রপার্টি। এটা তো টর্নবি হল তো চ্যারিটি অর্গানাইজেশন নাকি? জি, চ্যারিটি অর্গানাইজেশন।
তারা এটি বের করতে গেল কেন? এই ইমিগ্রেশন তাদের লিগ্যাল এইডের যে সার্ভিসটা ছিল সেটা বন্ধ হয়ে গিয়েছে, এখন তারপরেও তারা কিছু সার্ভিস দিচ্ছে, সুতরাং তারা এটা কমিশন করেছে যে এখানে লিগ্যাল সার্ভিসের অবস্থা কি, এখানে তাদের ফ্রি লিগ্যাল এইড দেওয়ার উপযোগিতা আছে কিনা সেটা এটা রিসার্চ পেপার। এবং তারা গোপনে অনেক সলিসিটর, ব্যারিস্টার এবং ইমিগ্রেশন অ্যাডভাইজারের কাছে লোক পাঠিয়েছে, তার রিপোর্ট এখানে আছে। তো এই গোপন যারা গিয়েছিলেন, যেটাকে আপনার মিস্ট্রি শপার বলা হয়, সেরকম তথ্য নিয়ে এসেছে। থ্যাংক ইউ নাশিদ ভাই। প্রিয় দর্শক, ইমিগ্রেশনের যে আইন বা ল যেগুলো রয়েছে এবং সেগুলো এভরিডে চেঞ্জ হচ্ছে এবং আমার কাছে মনে হয় না যে আর কোনো ল চেঞ্জ করার আর কোনো অবশিষ্ট আছে। দেখি আমরা তাজ ভাই এ ব্যাপারে কি বলেন। তাজ ভাই, এই যে এভরিডে ইমিগ্রেশন ল চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, কেন, কিসের জন্য? ব্রিটিশ সরকারের কি কোনো খেয়ে দেয়ে কোনো কাজ নাই, না কি? আমরা 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 কোন পর্যায়ে আছি এখন? ইমিগ্রেশন যেটা হচ্ছে সবাই, এটা একটা মানে পলিটিক্স হয়ে গেছে সব পলিটিক্যাল পার্টির জন্য। যার যখন ইচ্ছা চেঞ্জ আনবে, কিন্তু এটা থেকে যে মানুষের প্রত্যেক দিনের যে এফেক্টেড হইতেছে, মানুষ কিভাবে এফেক্টেড হইতেছে, আই উড সে দ্য পলিটিশিয়ানরা এই কনসিকুয়েন্সগুলো চিন্তা করতেছে না। যখন এই আপনার স্টুডিওতে আসতেছিলাম, তো আমি ড্রাইভ করতেছিলাম, তো আমি এটাই চিন্তা করতেছিলাম যে 19 years ago when I first touched immigration practice, তখন এই অ্যাপ্লিকেশনটাই ছিল হোম অফিসের ফ্রি অফ চার্জ। ওরা বললো জাস্ট আমরা অ্যাডমিন কস্টগুলা কভার করার জন্য ছোট্ট একটা ফি ইন্ট্রোডিউস করব, হুইচ ওয়াজ 55 পাউন্ড। এই 55 পাউন্ডের যে সেট ও অ্যাপ্লিকেশন, যেটা সেটেলমেন্টের, এই 55 পাউন্ডের ফিটা উইদিন ফিউ ইয়ার্স এটা 1500 পাউন্ড হয়ে গেছে। 55 পাউন্ড থেকে জাম্প মেরে 1500 পাউন্ড হয়েছে, এন্ড ইট উইল ইনক্রিজ এভরি ইয়ার। এপ্রিলে এটা ইনক্রিজ হয়। তো এটার কোথায় যে এন্ডিং উই ডু নট নো। ইমিগ্রেশনের এমন এক অবস্থা দাঁড়াইছে শোয়েব ভাই, যেটা আমরা অনেক সময় এতদিন পরেও আমরা নিজেরা হেজিটেট করি অনেক এরিয়াতে ক্লায়েন্টদের অ্যাডভাইস দেওয়া। টু সাম এক্সটেন্ট টোয়েন্টি হল রাইট আছে, এটা আমরা ডিটেলস কভার করব অনেকগুলা ইস্যু নিয়ে। যে একটা আইন ইমপ্লিমেন্ট হওয়ার আগেই ওরা নতুন আর একটা আইন শুরু করে দেয়। আজকে দেখেন আমরা জাজমেন্ট পড়ি, এখানকার হাইয়েস্ট কোর্ট বললে আপনি বলতে পারেন কোর্ট অফ আপিল বা সুপ্রিম কোর্ট, যেখানে জাজেরা ওপেনলি বলেন যে আমরা নিজেরাই আইনটা ইন্টারপ্রিটেশন করে বুঝতে পারতেছি না। একটা হিয়ারিং শুরু করার আগে এমনও কেস রিসেন্টলি আমরা দেখছি, জাজেরা বলছেন যে লেটস স্টপ, সিট ডাউন, এখানে আমরা ব্যারিস্টার, সলিসিটার এবং জাজেরা মিলে আমরা চিন্তা করি আসলে ওই আইনটার ট্রু মিনিংটা কি, হোয়াট ইজ দ্য লিটারাল ইন্টারপ্রিটেশন, হোয়াট ওয়াজ ইন দ্য মাইন্ড অফ দ্য লেজিসলেটর when they passed this law। কিন্তু এই তো কমপ্লিকেটেড হয়েছে। তো আরেকটা জিনিস আমি শেয়ার করি আপনার সাথে, যে আমার কাছে যখন ওই নতুন কোয়ালিফাইড নিউলি সলিসিটাররা জয়েন করে ট্রেনিং এর জন্য, তো তারা মনে করে কাজ হয়তো প্রপার্টি ওয়ার্ক হবে ভেরি ডিফিকাল্ট, ক্রিমিনাল কাজ ভেরি ডিফিকাল্ট হবে, কিন্তু যখন ইমিগ্রেশন ডিপার্টমেন্টে ওরা টাচ করে তখন এসে বলে, তাজ ভাই এইটা যে এত কমপ্লিকেটেড একটা জিনিস আর এত ইন্টারেস্টিং একটা জিনিস, আমরা তো আগে মনে করতাম ইট ইজ জাস্ট কমপ্লিটিং দ্য ফর্ম, পুটিং সাম ডকুমেন্ট, পেইং এ ফি এন্ড সেন্ড ইট টু দ্য হোম অফিস এন্ড ইউ গেট ইট, বাট ইট ইজ নট দ্য কেস এট অল। তো এটা ইন সামারি আমি এটাই বলবো যে শোয়েব ভাই, এটা ইট ইজ পার্ট অফ পলিটিক্স। মানে ইমিগ্রান্টসরা হচ্ছে কি এখানকার বর্তমানে মনে করেন in the eyes of many politicians, including our Home Secretary, Prime Minister, যে এই ইমিগ্রান্টসরা এই দেশের একটা পয়জন হয়ে গেছে, এরা এই দেশ নষ্ট করে দিতেছে এবং ট্রু জিনিসটা আইডেন্টিফাই করতেছে না যে কোথায় রুট প্রবলেম, কারা প্রবলেম ক্রিয়েট করতেছে। অল রেসপন্সিবিলিটি গোজ ডাউন টু ইমিগ্রান্টস। এরাই আসতেছে, এরাই সব নষ্ট করতেছে। লেটস স্টপ দেম। How can they stop? They cannot stop. রিসেন্টলি যেটা ওরা বলছে, আমি সব সময় লাস্ট 7 বছর থেকে আমার ল প্রোগ্রামে আমি বলে আসতেছিলাম যে এই ইউরোপিয়ান প্রবলেমটা এই দেশের একটা টাইম বম, ইউরোপিয়ান ম্যাস মাইগ্রেশন
সরকার কখনো ওইটাই রেকগনাইজ করতে চাইতেছিল না, কিন্তু রিসেন্টলি ওরা রেকগনাইজ করছে। এবং just couple of weeks ago, just before the Christmas, the Prime Minister openly admitted, I do not know how many European people living in this country, and we cannot stop this mass migration unless we control the border. তো ওরা ফোকাস করতেছে এখানে যত ইলিগাল লোক আছে এদেরকে তো এন্ড অফ দ্য ডে ইনশাল্লাহ এখান থেকে তো যাদের লং রেজিডেন্স আছে, ফ্যামিলি আছে, বাচ্চা আছে, ওদেরকে তো এখান থেকে রিমুভ করা ভেরি ডিফিকাল্ট। ল আছে, হিউম্যান রাইটস ইস্যু আছে, এন্ড ইনশাল্লাহ আমাদের মতো লয়াররা আছে, আমরা হেল্প করতে চেষ্টা করব ওনাদের। কিন্তু রিয়েল প্রবলেমটা আমি মনে করি যে সরকারের বোঝা উচিত যে আমরা বর্ডার কন্ট্রোল করতে হবে। বর্ডার, ওয়েদার ইট ইজ মাইগ্রেশন ফ্রম বাংলাদেশ ওর ফ্রম ইউরোপ ওর আফ্রিকা, আমরা আমাদের বর্ডার কন্ট্রোল করতে হবে। আজকে আপনি দেখেন ভিক্টোরিয়া স্টেশনে যান, ওয়াটারলু স্টেশনে যান, এই দেশের ইমিগ্রেশনের কোনো কন্ট্রোল নাই যে কত লোক ইউরোপ থেকে আসতেছে, ওয়েদার বাই ডোভার, ইউরোস্টার ওর বাই কোচ এট ভিক্টোরিয়া স্টেশন, এটার কোনো রিয়েল ফিগার নাই। এবং দর্শকরা হয়তো সারপ্রাইজ হবেন, নাও দ্য গভর্নমেন্ট ওপেনলি অ্যাডমিটেড আমাদের কাছে কোনো ফিগার নাই যে কত লোক ইউরোপ থেকে আসতেছে এখানে আর যাইতেছে। তাহলে মানে ইউরোপ থেকে আসলে কোনো অসুবিধা নেই, মানে এশিয়া বা আদার কান্ট্রি, আফ্রিকান কান্ট্রি থেকে আসলে সেখানে মানে ইমিগ্রেন্টরা কি বলে টার্গেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই দেখেন আপনি, এই যে একজন মানুষ তার হাজবেন্ড বা ওয়াইফকে আনতে হইলে 18,600 লাগতেছে, বাচ্চাদের আনতে হইলে এডিশনাল ইনকাম লাগতেছে। ইট ইজ এই গ্রস ডিসক্রিমিনেশন এন্ড গ্রস ভায়োলেশনস অফ পিপলস হিউম্যান রাইটস। কিন্তু কোর্ট বলছে, হাইয়েস্ট কোর্ট অফ দ্য ল্যান্ড বলছে যে এটা সরকারের রাইট আছে ইন দ্য নেম অফ ইমিগ্রেশন কন্ট্রোল। তো এটা কি ধরনের আইন হইল? আপনি দেখেন ইমিগ্রেশন কন্ট্রোল যদি এটি হয় তাহলে তো একটি দেশে তো দুই রকমের আইন কিভাবে হয়? ফর এক্সাম্পল, ইউরোপিয়ানরা সমানে আসতেছে এখানে, এশিয়ান আফ্রিকানরা আসতে হলে তারকে মানে মনে করেন আপনি এই যে আপনি যেটি বললেন যে 18,000-এর উপরে কি দেখানো হচ্ছে এবং তাকে বলে দেওয়া হচ্ছে তুমি আগামী 10 বছর কোনো বেনিফিটের করতে পারবে না, দিস এন্ড দ্যাট। they come in through different route, কারণ UK, United Kingdom is a signatory country to European Union। তো এটা যদি আমরা হিস্টোরিক ম্যাটার দেখি যে ব্রিটেন কিন্তু, ইউনাইটেড কিংডম কিন্তু প্রথমে এইটার সিগনেটরি হইতে চাইছিল না, পরে কিন্তু এটা হয়েছে, আমার মনে হয় ওইটা 1972-তে। তো এইটার মধ্যে আছে মনে করেন ফ্রি মুভমেন্টস অফ গুডস, ফ্রি মুভমেন্টস অফ ওয়ার্কার্স। তো এই ফ্রি মুভমেন্টস অফ ওয়ার্কার্স এর আন্ডারে ইউরোপ থেকে ওরা আসতে পারবে, ওদের কোনো ভিসা নাই। ইফ দে আর ইউরোপিয়ান সিটিজেন, দে ক্যান কাম, they can also bring their spouse, children, and also they can bring their extended family members without any restriction। ওরা এখানে আসার পরে এখানে যদি এরা একটা কাজ করে, they can also go into the mainstream benefit। তো এই জিনিসটা প্রাইম মিনিস্টার, as I said earlier, having recognized যে এটা আমরা স্টপ করতে হবে, এটারে অ্যাবিউজ করা হইতেছে, বেনিফিট টেরোরিজম চলতেছে। তো এইটা টেরোরিজম না টেরোরিজম সরি, আবার না এইটাই হচ্ছে কি আমরা বেনিফিট খাবো, আসবো, তো দ্যাটস ইট, তো চলে যাবো। তো এই হচ্ছে কি, এই হচ্ছে কি সরকারের চিন্তা ভাবনা। So eventually they recognized recently it is a problem everywhere in the news, whether it is a paper or electronic media, সবখানেই এটা নিয়ে আলাপ চলতেছে। we have to do something about Europe। এই জন্য তো আপনি রিসেন্টলি দেখছেন না, প্রাইম মিনিস্টার শুধু আসা যাওয়া করতেছে ইউরোপে, এবং শুনতেছি যে বের হয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা চলছে। এক্স্যাক্টলি দিস ইজ হোয়াট দে হ্যাভ টু ডু। এন্ড এটা যদি না করা হয় শোয়েব ভাই, এটা মানে এই দেশের জন্য একটা সিরিয়াস প্রবলেম হয়ে যাবে। আপনি কি চান যে আমরা বেরিয়ে পড়ি ইউরোপ থেকে? আই একজন মানে আপনি একজন সিটিজেন হিসেবে আপনার মানে মতামত? আমি মনে করি যে ইউনাইটেড কিংডম ইজ আ সেলফ সাফিশিয়েন্ট কান্ট্রি। এটা কমনওয়েলথ কান্ট্রিজের সাথে একটা হিস্টোরিক লিংক আছে।
they do not have to stay with European Union, কারণ ইউরোপিয়ান ইউনিয়নে থাকলে গ্রেট ব্রিটেন কোনো বেনিফিট পাবে না, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য দেশগুলা বেনিফিটস পাবে। আজকে আপনি দেখেন, আপনিও নিশ্চয়ই ইউরোপের অনেক দেশ ঘুরছেন, আমিও ঘুরছি। ইউরোপে যত লোক, স্পেশালি যারা ফরেনাররা, যারা ইউরোপিয়ান সিটিজেন হইতেছে, ওদের ইটালিয়ান ও জার্মান সিটিজেন, ওরা সবাই কিন্তু সিটিজেনশিপ পাওয়ার পরে সবারই একটা চিন্তা ভাবনা, আমরা লন্ডন চলে আসব, এখানে আসলে বেনিফিটস আছে, বাচ্চাদের ভালো লেখাপড়া আছে, আরো অনেক ফ্যাসিলিটিস আছে। অনেকে ইভেন আমাকে রিসেন্টলি বলছে যে ভাই আমরা আসবো না, কি করব? আপনি এটা নিয়ে অনেক সময় আপনার প্রোগ্রামে কথাবার্তা বলেন, ওখানে আমাদের একটা মসজিদ করতে দেয় না, আমাদের বাচ্চাদের ইংরেজি শেখায় না, আমরা কেন থাকবো ওইসব দেশে? So they have a point. আমি একটা জয়েন্ট করি, তাজ ভাই যেটা বলছে এখানে 3 ক্লাসের লোক আছে। আপনি তাজ ভাই, আমরা ব্রিটিশ, আমরা 3rd ক্লাস নাগরিক, ফার্স্ট ক্লাস কারা ইউরোপিয়ান। তাজ ভাই যেটা বলছেন এটা আইনের ভাষা, ইউরোপিয়ান ট্রিটি, ফ্রি মুভমেন্ট অফ ওয়ার্কার, ফ্রি মুভমেন্ট অফ গুডস। আমি বুঝলাম আমরা কি 3rd ক্লাস সিটিজেন। আমি একটু প্রমাণ করি। ইউরোপ থেকে আসার পর দিনই টাকা ছাড়া বউ নিয়ে আসবো, বউয়ের ইংলিশ শিখতে হবে না, খালাতো ভাই, মামাতো ভাই, হরিদাস পালের ভাই হচ্ছে আব্দুল কুদ্দুস নিয়ে আসবো, আনছে। কিন্তু আমাদের এইসব ব্যবসা চলছে, এইটা কথা ওই ট্রান্ডহলের রিপোর্টে আছে। আমাদের মতো মুখোশধারী কিছু লোক সেখানে হেল্প করে, গেল 1 নম্বর। 2 নম্বর, প্রথম দিন থেকে বেনিফিট খাবো। এইখানে একটা সেলফ হেল্প প্রমাণ দেখায়, ইটালিতে যে পর্তুগালে যে আবার বেনিফিট খাবো, ওখানে বেনিফিট খাবো, ওখানে ব্যবসা করবো, এখানেও খাবো। তা আমার কোনো দায়বদ্ধতা নাই, আমার পাসপোর্টে সিল পড়বে না, আমার ভিসা নিতে কিছু অসুবিধা নেই, বউ বাচ্চা নিয়ে আসলাম। 2nd ক্লাস সিটিজেন কারা? তারা হচ্ছে স্টুডেন্ট, টায়ার 2 ওয়ার্ক পারমিট, টায়ার 1 জেনারেল। বউ আনতে কোনো টাকা লাগে না, বউয়ের ইংলিশ লাগে না, তারা ব্রিটিশ হওয়ার আগ পর্যন্ত একটা মুক্ত বাতাসে আছে। আপনি আব্বা আম্মাকে আনবেন, আপনার 70টা বাধা দিয়ে রাখছে, নেক্সট টু ইম্পসিবল। হিমালয় পর্বত পার হওয়া যায়, এখন ব্রিটিশ সিটিজেনদের আব্বা আম্মাকে আনতে ভয়ঙ্কর কষ্টকর। বউকে আনতে হলে IELTS পাস করার আগে 17টা ইংলিশ ছিল, তার সাথে 5টা করলে এখন 2টো ইংলিশ মাত্র, IELTS আর ট্রিনিটি কলেজ লন্ডন। এগুলো বুকিংও পাওয়া যায় না। আর একটা বুঝতে হবে যে একটা সরল সাধারণ গ্রাম্য মহিলা অথবা একটা ছেলে 22-23 বছর বিয়ে হয়েছে, তার ইংরেজির যোগটা কতটুকু থাকবে, এবং একটা ইংলিশ লোকের সামনে গেলে তো ভয় পাবে। এখানে আসলে ভয় পাবে, বাংলাদেশে কি পরীক্ষা দিবে? এইখানে আসার পর ওই যে বেনিফিট নিতে পারবা না, হ্যান্ড করো, ট্যাক্স দাও, তোমার স্বামীর সাথে 3টা চিঠি নাই, কোনো 7টা। ইউরোপিয়ানদের দেশের প্রশ্ন নেই। সুতরাং ব্রিটিশরা হয়ে গেছে 3rd ক্লাস নাগরিক। আইনের বাধ্যবাধকতা সব আপনার উপর চাপিয়ে দিবে। সে 2 দিন পর তো চলে গেল ইটালি, সুইডেন, প্যারিস, আবার ফিরে আসবে সে, নতুন করে আবার বেনিফিট শুরু করলো। কোশ্চেন করলে আমি চলে গেলাম, বন্ধ, এসে আবার বেনিফিট খাবো। আপনি চলে যেতে পারতেছেন না। আমি আসছি, দেখি একজন কলার সম্ভবত আছেন লাইনে, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন প্লিজ? আপনার মাধ্যমে যে আজকে কথা বলতাম আপনারে, আমিও কথা বলতাম বাংলাদেশের মেন্টালি ইচ্ছা করা আপনার টিভি চ্যানেলে সুন্দর ভাষার কথা হয় নাকি উত্তর নাকি মন ধরে যায়, ওগুলা কি অনেক চ্যানেল বারেস্টার চলছিল থাকি নাই লাগে সময় কথাগুলা হন লাগে যে বোঝা যায় যে এত সুন্দর সুন্দর কথা হয়, বোঝা যায় যে ইচ্ছার মতো আর কথা হয়, কিন্তু ওনাদের অফিস হচ্ছেন তারা দেওয়া করে আর কি যেরকম ব্যবহার করে, আর বোঝা যায় একটা কিছু আমরা লাগি রাই কিছু লাগি দেখা যায় টেকা না দিলে আর কিছু না করেন না, তখন দেখা যায় টেকা দেই, দেখা যায় যে তুয়ার বাকি কিছু করেন না। এইরকম অনেক আছে, নাম কিন্তু আসেন নাই, কিন্তু দেখা যায় যে টিভি চ্যানেল আইলে টিভি চ্যানেলে আইলে এত সুন্দর সুন্দর কথা হয় না, কি বোঝা যায় যে আমরা মন ধরে যায়, মাছ নিয়ে যায়, এত সুন্দর ভাষা নিয়ে যায়, কিন্তু ইয়ারলে দেখা যায় খুব খারাপ ব্যবহার করেন, আর কিন্তু দেখা যায় ঠিক সময় টেকা না দিলে ঠিক সময় করেন না। দেখা যায় এইরকম অনেক সমস্যা আছে বিষয় নিয়ে। আপনার সমস্ত কথা বলতাম আর কি, আমরা মুসলমান আরো যে মানুষ কি করে বলছে হেল্প করতা, কিন্তু টেকার কারণে যে আপনি মানুষের যে রাইট আর আপনি যে তার পেশেন্টটা আপনি যে করলেন না, একটা আপনি বুঝতে পারেন একটা মানুষের যে আইসে হত সহায় কারণে আইসে আমাদের তাহলে যে আমি হেল্প করতাম, যে টেকা আইলো খাইলো দিব হয়তো বাদ দিয়ে পারলাম, এই যে মানুষ তো বাদ দিয়ে দিতে পারতো না, তার তো অত ব্যবস্থা আছে দিব আইলো খাইলো দিব, কিন্তু দেখা যায় যে এমন অবস্থা করে নাকি যে টেকা না দিলে একটা আপনার লেটার দেখুন না, মানুষ আছে, আমি একটা লেটার জানতাম সে আমার কেসের ব্যাপারে, কিন্তু দেখা যায় যে টেকা না দিলে লেখাটা লেখতে আসেন না, বুঝছেন? এরকম আর কি আমরা তো অসহায় মানুষ হিসাবে এখন কিতাব দেওয়া লাগে, কিন্তু
দুঃখের আগে ওটা আমরা সুন্দর মাতি নিয়ে আছেন তাই গিয়ে আমরা পারি যাই। থ্যাংক ইউ আপনার আইনাওয়ার লাগি Okay, আপনার okay. কষ্ট আমি আশা করি সলিসিটার ব্যারিস্টার সাহেব হলে বুঝবা কি একটু তারা অবশ্য তারা টেকা ছাড়া তারা কামত তো করা যায় না, এটার একটা সমস্যা আছে, টাকা পয়সা কিছু দেওয়া লাগে, তবে তারা ব্যবহারের দিক দিয়ে তারা আর একটু মানে জয়বা যত্নবান হইবা একটু আমরা চাই। একজন ক্লায়েন্টের একটা অধিকার আছে, তিনি আমার কাছে আসলেন, আমি যদি খারাপ ব্যবহার করি, তাজ ভাই খারাপ ব্যবহার করবে, অন্য কেউ খারাপ ব্যবহার করলে এটা অভিযোগ করার জায়গা আছে। এক, দ্বিতীয় হচ্ছে তিনি যখন টাকা দিচ্ছেন তার রাইটটা হচ্ছে কি একটা ক্লায়েন্ট কেয়ার লেটার, সেই ক্লায়েন্ট কেয়ার লেটারে কিন্তু বলে দেবে তোমার টাকা কত কবে কবে দিবা, ওখানে কিন্তু লেখা থাকে। যার ফলে আজকে যখন আপনার চ্যানেলে বন্ড একটা চ্যানেলে টেলিভিশনে কেউ অ্যাডভার্টাইজ দেয়, বলা হয় যে 3টা বার যাবে, কত সেকেন্ড যাবে, আপনারা বলে দিচ্ছেন না, ঠিক আমাদের কিন্তু একই দায়বদ্ধতা আছে। আমাদের ক্লায়েন্টদের কিন্তু এটা বুঝে নিতে হবে, আমি টাকা দিয়েছি মানে তোমাকে দিতে বাধ্য, এটা আমি দিব, তাজ ভাই দিব বা লয়ার যে আছে তার দিতে বাধ্য, টাকা নিয়েছো তুমি কতদিনে কত টাকা দিবা। আমাদের ক্লায়েন্টরা অনেক সময় বিশ্বাস করে চিঠিটা নেয় না, বুঝছি, তাতে আমাদের কাজটাও কমে গেল, তাদের কিন্তু বিপদ হলো। নেক্সট টাইম এই চিঠি নিতে হবে, সবার নেওয়া উচিত, আমার দায়িত্ব, আমাকে টাকা দেওয়ার সময় আমার দায়িত্ব, আমি কেন দায়িত্ব করবো না, ওটা আমার রাইট, উনি রাইটটা বুঝে নেবেন, তখন এই অসুবিধাগুলো হবে না ইনশাআল্লাহ। থ্যাংক ইউ নাশিদ ভাই। কলার আপনি যেটি বলছেন, নাশিদ ভাই খুব সুন্দর করে বলছেন যে ক্লায়েন্ট কেয়ার নামে যে চিঠিটি রয়েছে আপনি সেটি নেবেন এবং নেক্সট টাইম একটু আমাদেরকে জানায়েন, আমরা এভাবে লাইভে নাম না ধরে টেক্সট করে SMS করে দিয়ে দিয়েন যে কোন সলিসিটার ফার্ম আপনাদের সাথে খারাপ ব্যবহার করছে, তো আমরাও মাঝে মধ্যে ক্যামেরা পাঠিয়ে দেবো যে ভাই এই অভিযোগ পাইছে, আপনি উত্তর দেন। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসি, তখন পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা হয়তো জানেন না আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকের স্টেট ডায়ালগের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের কমিউনিটিতে যেসব সলিসিটার, ব্যারিস্টার এবং লিগ্যাল অ্যাডভাইস রয়েছে তারা কীরকম অ্যাডভাইস দিচ্ছেন এবং আমাদের পাবলিক বা জনগণ কিভাবে উপকৃত হচ্ছেন, তারা উপকার পাচ্ছেন কিনা। একজন কলার বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে তিনি বলেছেন যে অনেকেই টেলিভিশনে এসে লাইভ প্রোগ্রামে অনেক ভালো ভালো কথা বলেন, কিন্তু অফিসে গেলে সেখানে ভিন্ন ব্যবহার তারা করেন এবং যে ব্যবহারে অনেক সময় ক্লায়েন্ট সন্তুষ্ট হন না। এবং এই কমিউনিটিতে প্রিয় দর্শক প্রায় বেশ কিছু দুর্ঘটনা ঘটে এবং দুর্ঘটনার শিকার কিন্তু সাধারণ মানুষ। মাঝে মধ্যে দেখবেন আপনি মানি ট্রান্সফার কোম্পানি হঠাৎ করে উধাও হয়ে যায় এবং এসব নিয়ে কমিউনিটিতে বেশ প্রতিবাদ হয় এবং এক সময় মানুষ এগুলো ভুলে যায় এবং যারা প্রতিবাদ করেন তারা অনেক সময় ক্লান্ত হয়ে পড়েন। এই কমিউনিটিতে এর আগে কোনো সলিসিটার বা লিগ্যাল অ্যাডভাইস ফার্ম উধাও হয়ে গেছে এরকম কোনো ঘটনা ঘটেনি, তবে মোস্ট রিসেন্টলি এরকম একটি ঘটনা ঘটেছে এবং তারা লক করে তাদের অফিস চলে গেছেন এবং সেখানে বিপদে পড়েছে সাধারণ যারা ক্লায়েন্ট, যারা তার কাছে গিয়েছিলেন তারা এখন বিপদে এবং তিনি না বলেই চলে গেছেন। এবং আমি যেদিন শুনেছি ঘটনাটি আমার কাছে অবাক লেগেছে যে সলিসিটার কোম্পানি সে কেন যাবে উধাও হয়ে, তার সমস্যাটা কোথায়? একটা মানি ট্রান্সফার এজেন্সি বুঝলাম যে টাকা নিয়ে উধাও হয়ে গেছে, মানুষের টাকা, প্রচুর টাকা, যেখানে ক্যাশ হ্যান্ডেলিং হয়, কিন্তু সলিসিটার কোম্পানিতে তো ক্যাশ হ্যান্ডেলিং হয় না, তার কাজ হওয়ার পরে। অনেক সলিসিটার কোম্পানি আছেন, ব্যারিস্টার সলিসিটাররা বলেন যে ভাই কাজ করার পরেও পয়সা দেয় না, এইরকম অভিযোগ শুনি। কিন্তু এই সলিসিটার কোম্পানি বা লিগ্যাল অ্যাডভাইস যে কোম্পানি দিচ্ছে সেটি উধাও হবে কেন? যেটাকে বলা হয় ফার্জারি ইন দ্য নেম অফ ইমিগ্রেশন অ্যাডভাইস। তাজ ভাই আপনি কি বলবেন এই ব্যাপারে? উধাও হয়ে যায় না, উধাও হয়ে যায় মানে হঠাৎ করে উধাও হয়ে যায়, এটা কি ভাই?
রিসেন্ট ইনসিডেন্টটা যেটা আপনারা শুনছেন যে এটা পেপারে হাইলাইটেড হয়েছে, এটা যেহেতু উনি অনেক ক্লায়েন্টের টাকা পয়সা নিয়ে উনি উদাও হয়ে গেছিলেন, তো সলিসিটার উদাও হয়ে যাওয়া এটা নতুন কিছু নাই। সলিসিটার সবচেয়ে বেশি যাদের টাকা নিয়ে উদয় হয় সেটা হচ্ছে কি যারা প্রপার্টি কাজ করে, কনভেন্সিং এর কাজ করে, 10-12টা কনভেন্সিং কমপ্লিশনের জন্য লাইন আপ করে ব্যাংকের 4-5 মিলিয়ন পাউন্ড নিয়ে উদাও হয়ে যায়। এই জন্য অনেক ব্যাংক কিন্তু অনেক সলিসিটার্স ফার্মকে এখনো প্যানেল মেম্বারশিপ থাকতে হবে, ওদের ট্র্যাক রেকর্ড দেখে তারপরে ওরা ওই টাকা রিলিজ করে টু কমপ্লিট এ ম্যাটার অন বিহাফ অফ দ্য ক্লায়েন্ট। তো এটা সবাই নতুন কিছু নাই, আর এটা শুধু এশিয়ান সলিসিটার্স ফার্ম আর বাঙালিরা করতেছে এটা নাই, সবচেয়ে বড় উদাও যেটা করে এটা সিটিতে বড় বড় সলিসিটার্স ফার্মরা অরিজিনাল ইংলিশ হোয়াইট অরিজিন সলিসিটার্স ফার্মস আই উড সে উদাও হয়ে যায়। তাহলে এক্ষেত্রে এই সাধারণ জন্য মানুষ কি করবে? উদাও হইলে সাধারণ মানুষের রেমেডি আছে না শুয়েব ভাই, একজন সলিসিটার্সের প্রফেশনাল ইনডেমনিটি ইন্স্যুরেন্স আছে, আমাদের রেগুলেটিং বডি আছে, এখানে ইন্স্যুরেন্স থেকে ক্লেম করা যায়। আর আপনি যেটা ফোরজারির কথা বলতেছেন এটা এখন আই থিঙ্ক আই হ্যাভ টু ইউজ দ্য টয়েনবি হল এগেইন, আমি ওনাদের পক্ষে বলবো যে রিপোর্টে ওরা কয়েকটা জিনিস আইডেন্টিফাই করছে। ফর এক্সাম্পল যে এস্টিমেটের ওরা বলছে যে 10% না, 10% না, যাদের কোনো প্র্যাকটিসিং সার্টিফিকেটই নাই, হ্যাঁ, কিন্তু ওনারা অ্যাডভাইস করতেছেন, ওরা কেউ বলতেছে আমি ব্যারিস্টার, সলিসিটার, অ্যাডভাইজার। এখন একজন যদি লোক পায়জামা পাঞ্জাবি আর মাথায় টুপি দিয়ে বলে আমি হাফিজ সাহেব বা আমি একজন বড় কারি, এখন যদি ক্লায়েন্ট বা রাস্তার পাবলিক যদি বিশ্বাস করেন উনি হাফিজ সাহেব, ওনার কাছ থেকে শিক্ষা নেয়, ওনার কাছ থেকে তাবিজ নেয়, তাইলে ওইটা কার দোষ? পাবলিককেও তো হ্যাভ টু টেক সাম রেসপন্সিবিলিটি। উনি কেন সার্চ করলেন? এখন আপনি যাইতেছেন অ্যাডভাইজারদের কাছে যাদের কোনো স্টেবিলিটি নাই, আজকে ওখানে কালকে ওখানে, উনার একটা কার্ড দিতে পারতেছেন না, অফিসের নাম নাই, উনি বলতেছেন ভাই আমার অফিসে আসবেন না, আমার বাসায় আসবেন, আমি সস্তায় আপনার কাজ করে দিব। তো ওইসব জায়গায় আপনারা যাইতেছেন, আপনারা গিয়েই নিজের প্রবলেম ক্রিয়েট করতেছেন। এখন এইটার দায়ভার কে নিবে? এই ফোরজারি প্র্যাকটিসিং সার্টিফিকেট নাই, এটা শুধু এই টাওয়ার হামলেটসে নাই, এটা পুরো ইউনাইটেড কিংডমে আছে, ইউরোপে আছে, আপনি বাংলাদেশেও যান দেখবেন অনেকে উকালতি পেশায় আছেন কিন্তু উনাদের কোনো এলএলবি সার্টিফিকেটই নাই, কিন্তু বলতেছেন আমি উকিল, আমি ব্যারিস্টার। হয় যে ওই ব্যারিস্টার যিনি ওই ব্যারিস্টারের যিনি ব্যাগ ক্যারি করেন উনিও কিন্তু ওই ব্যারিস্টার সাহেবের অ্যাবসেন্টে বলতেছেন আমি ব্যারিস্টার, উনি কি জানেন আমি তো উনার কলিগ, কিন্তু আসলে উনি নাথিং, পার্সোনাল সেক্রেটারি। তো এটা হচ্ছে একটা দিক। এখন আপনারা দেখতে হবে যে আপনারা কোথায় যাইতেছেন। যেমন ব্যাংক দেখবে যে একটা ফার্মের স্টেবিলিটি আছে কিনা, গুডউইল আছে কিনা, তারপরে ওরা প্যানেল মেম্বারশিপ করবে। তো এখন ক্লায়েন্ট হিসাবে আপনারাও দেখতে হবে। এখন যে ভাই আমার প্রশ্ন করছেন, এখন এটা ঠিক আছে, আমরা যে টিভিতে আসি, আমরা অনেক চ্যানেলে অনেক প্রোগ্রাম হয়, আমরা তো কমিউনিটিকে একটা সেবা দিতেছি। আজকে আপনার প্রোগ্রামে আসছি, আমি যে এই সময় গেল শোয়েব ভাই, দিস ইজ কমপ্লিটলি চ্যারিটেবল, কিন্তু এই সময় আমি কিন্তু নরমালি আমার বাসায় বসে আমি ড্রাফটিং করি, and I'm doing drafting mean I'm making money. Exactly. আমরা যে লউইত এন্ড রহমান লাস্ট 7 ইয়ার্স থেকে করতেছি, তো এটাও তো আমরা একটা সার্ভিস দিতেছি। আজকে শুধু একজন দুইজন নাই, অল ওভার দ্য ইউনাইটেড কিংডম, ইউরোপে গেলে আজকে টেস্কির ভাড়া নেয় না, যে বলে যে তাজ ভাই আপনাকে চিনি, আপনার প্রোগ্রাম দেখি। রেস্টুরেন্টে গেলে, ইটালিতে গেলাম রেস্টুরেন্টে, উনি বলে না তাজ ভাই আপনার কাছ থেকে বিল কিভাবে নিব, আপনি তো আমাদের গেস্ট, আমাদের দেশে বেড়াইতে আসছেন। তো সবাই দেখতেছেন, আমরা আলাপ করতেছি, আপনাদের আপডেট দিতেছি, এটা তো আপনারা একটা বেনিফিট পাইতেছেন। টয়েনভি হলে রিপোর্টে যেটা বলা হয়েছে যে এখানে অনেক টিভি প্রোগ্রামে ইনকারেক্ট লিগ্যাল অ্যাডভাইস দেওয়া হয়, এটা আমি পার্শিয়ালি এগ্রি উইথ দ্য রিপোর্ট। কারণ এটার কিছু দায়ভার শোয়েব ভাই
আপনারাও যারা টেলিভিশনেরও আছে। চ্যানেল অন করেন Okay. আপনারাও দেখতে হবে যে আপনাদের প্রোগ্রামে কারা আসতেছে, কি অ্যাডভাইস দিতেছে, এবং ইউ আর অলসো রেগুলেটেড বাই অফকম। দেখতে হবে যে এখানে প্রপার অ্যাডভাইস দেওয়া হইতেছে কিনা। আর আমি সব সময় বলি, আমার প্রোগ্রামে আমি সব সময় বলি, আপনারা যদি মনে করেন আমি কোনো ইনকারেক্ট অ্যাডভাইস দিছি, আপনারা আমাকে চ্যালেঞ্জ করেন। আপনারা আমরা চেষ্টা করি সব সময় বাই রেফারেন্স টু ডকুমেন্ট বা ল দেখাই আপনাদেরকে অ্যাডভাইস দেওয়ার জন্য। আর অনেক সময় আমরা যেটা অ্যাডভাইস দেই, মনে করেন আমরা there could be different opinions, Shoaib bhai. যেমন একটা কেস, আমার একটা ওপিনিয়ন থাকতে পারে, নাশিদ ভাইয়ের একটা ওপিনিয়ন থাকতে পারে, আমার একজন ব্যারিস্টার আর কলিগের ওপিনিয়ন আরেকটা থাকতে পারে। যেমন একটা কেস যখন আমরা কোর্টে নিয়ে যাই, এক্স্যাক্টলি সেম কেস, আইডেন্টিক্যাল কেস, একটা কেস একজন জাজের কোর্টে হয়তো সাকসেসফুল হবে, কিন্তু ডিফারেন্ট জাজ কিন্তু ওই সেম কেসে ডিফারেন্ট রায় দিবে। তো এইটা ফর সার্টেন আমরা যে আপনাদেরকে ইনকারেক্ট অ্যাডভাইস দিতেছি এটাও আপনারা বলতে পারেন না, বিকজ উই অনলি এক্সপ্রেস আওয়ার ওপিনিয়ন বেসড অন আওয়ার এক্সপিরিয়েন্স। কিন্তু আমরা যদি এখন ফান্ডামেন্টাল কোনো মিস্টেক করি লতে, ইয়েস দিস ইজ ওয়ার দ্য প্রবলেম। থ্যাংক ইউ নাশিদ ভাই, সরি তাজ ভাই। নাশিদ ভাই আমি আপনার কাছে আসছি, তার আগে একটি ফোন কল দেখি, কলার আছেন লাইনে। কলার কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কে বলছেন প্লিজ? শোয়েব ভাই, আপনার প্রোগ্রামটা আমি দেখলাম, খুব সুন্দর প্রোগ্রাম করছেন। জি, থ্যাংক ইউ। এটা খুব হেল্পফুল বলবো আমাদের কমিউনিটি লাগে আর কি। জি, তো আমার একটা সিচুয়েশন আছে আপনার এই প্রোগ্রামের মাঝে আর কি। জি খোকা প্লিজ। আমার কোয়েশনটা হলো যে আমরা যে কমিউনিটি যারা বাংলাদেশি সলিসিটর ব্যারিস্টার হল আছে, জি, এরা সকল কোয়ালিফাইড বা তারা যে বড় বড় অফিস নিয়ে বইছেন, এবং এটা বিল্ডিং এর যে রেন্ট রেট বা ইদের বিল বাধান আছে, এই পয়সা দিতে গিয়া তারা আবার আমরা মানুষের লগে কোনো অনিয়ম করা নেই, এটা দেখার মতো মানে এটা আমরা বুঝতাম কিনা বা জানতাম কিনা। এক নম্বর কোয়েশন। 2 নম্বর কোয়েশন হলো যে আমি নিজেও মানে সাফার রাখি একজন সলিসিটরে গেছে গিয়া বুঝলি। জি, যেমন ধরুন আমি নাম কইলাম না এখন, আমি নাম বা আমি একটা অ্যাকশনও যাইমু, আমি ইংলিশ সব ব্যারিস্টারদের মধ্যে তাইলে পানিশমেন্ট দিব, বা আমার আমি পুলিশও ডাকছিলাম। যেমন কয়েকদিন আগে আমি একজন সলিসিটরের অফিসে গেছি একটা অ্যাডভাইস নিবার লাগে আর কি। কোন থেকে একটা জাজমেন্ট আইছে আমার একটা ব্যবসার উপরে, তখন আমি মানে অন্যরা মানে কোয়ালিফাইড কিন্তু নাই, সলিসিটর নাই, এই মানে মিসগাইড করছে, এটা আমি বুঝতাম পারছি। বুঝার পরে আপনার একটা জাজমেন্ট আইছে আমার উপরে আর কি। তো সময় বেশি আপনার 1 সপ্তাহ 10 দিনের সময় আছে। তো ওটা বুঝবার লাগে আমি লন্ডন এই আইসি আর কি, এটা আপনার এই সেটার লাগে একটা অ্যাডভাইস নিবার লাগে। এটা সিভিল ম্যাটার, এটা আবার করে না, এটা সবাই আমরা ফাইট চেপল বা ডিক্লিন যারা আছেন সবাই আপনার ইমিগ্রেশন বেশি করবেন। এখন আমি গেছি, এখন বিচারা গেছে গেছি, বিচারা কইল যে তাই যদি বিজি আছেন কনসাল্টিং ফি 100 পাউন্ড দিতাম। তখন আমি যে এখন আমার আসলে সময় ভেরি ইম্পর্টেন্ট, আমি চিন্তা করলাম 100 পাউন্ড দিতেও বাধ্য আমি, কারণ 100 পাউন্ড না দিলে তোমার না, আবার তারা আমার ক্যাশ পয়সা দিবেন না। তো পরে আমি 100 পাউন্ড না পাইলেও দিচ্ছি, এখানে আমার তার সময়ও নাই। এইবার দিয়ে আপনার বিফোর দ্য ক্রিসমাস আগে, ক্রিসমাসের আগে আমি গেছিলাম, সকালটা অফিসে বেশ বন্ধ হয়ে যায়। 100 পাউন্ড নিয়ে আপনার ফর্মও গেছি আমি 10-15 মিনিট বুঝছি না, 10 মিনিট হইব ভিতরে পয়সা দিবার আগে খুব বার্গেনিং করে আমার লগে পয়সাটা দিতে হইব। আমি বললাম তাই পয়সা দিব, পয়সা দিবার পরে 100 পাউন্ড ক্যাশ দিচ্ছি আমি, ভিতরে 100 পাউন্ড দিতেও নিচে গিয়ে নেওয়ার পরে আপনার এই যে কনসাল্টিং, তো আমি যে আমার সকল কোয়েশন শেষ হয়ে গেল, আপনার সময় শেষ। আমি অফিসে বুঝে করলাম এটা দেখি এটা কি তার স্ল্যাটার রুম নেই, আমি 100 পাউন্ড দিলাম। যখন আপনি আমার কেস এটা করতে পারবা কি না, তখন আপনি এটা কোনো আনসারও দিলেন না, এখন আমার সময় শেষ, আর 100 পাউন্ড আপনি লাগি। আমি বললাম আমি জায়গার সাপ্তাহের সামনে বুঝে পেলাম এটা তো স্ল্যাটার রুম হয়ে গেছে, আর এটা তো বলা জিনিস না। না না আপনি দরকার, আমি বললাম আমি এখনো পুলিশ ডাকবো, লগালগ আমি পুলিশ ডাকছি। তো পুলিশ ডাকছি, আমি বললাম যে আমি পুলিশও কইলো যে তুমি ডাকছো বলে, আমি বললাম আমার পয়সা হলো 100 পাউন্ড নিচ্ছে, এটা আমার হার্ড মানি আমার,
এখন তো আমার তারা কোনো রাইট অ্যাডভাইসও দেন না। তো পুলিশে কইলো ওকে তোমার আমি রেফারেন্স নাম্বার দিলাম, এটা আমরা সরাসরি ইনফরমেশন পাঠাম না, তুমি এই কিতাব যাও এই সিটিজেন অ্যাডভাইস বোর্ড যাও, গেলে তারা হেল্প করবো, রেফারেন্স ওটা দিও, তুমি পুলিশ ডাকছিলেন। পরে আমি ওই যে পুলিশ দেখি আপনার এই পরে আইলাম আর কি। তো পরে বলছি যে আমি ইনশাল্লাহ এটা আমি যাইমু, এটা আমার কমিটি মানুষ হইলেও আমি এটা আমি এটা একটা অ্যাকশন নিবো। কেন এইরকম জালিয়াতি করা নিজের দেশের মানুষের লগে আর ইলাবে করা বা একটা বাদ ব্যবহার করা বা টেকা দেওয়া, এটা মোটেও ঠিক নাই। এলাই বললাম এটা আমি করবো, আমি অবশ্যই আমি সময় পাইলো এটা আমি ইংলিশে গেতে যাইবো, আমার দেশে বাইরে আমি ধরাইবো। বাট কোয়েশন হলো গিয়া যে আপনি এটা ওটা জাস্টিফাই করবা যে সকল কোয়ালিফাইড নেই, আর এগুলো তো বড় বড় বিল্ডিং এখন লইয়া বইসর এটা দেন যে দিতে গিয়া তারা আপনার মানুষের লগে জালিয়াতি করানি বা খারাপ ব্যবহার করানি। ওকে, থ্যাংক ইউ আপনার নেওয়ার লাগি। বাট আপনার প্রতি একটা অ্যাডভাইস হইল গিয়া যে যারা বড় বড় অফিস লইয়া বইসর তারারে আসলে একটু দেখা দরকার যে তারা আসলে সলিসিটার ব্যারিস্টার বা লিগ্যাল প্রফেশনে তারা কতদিন আসেন এবং তারা ট্র্যাক রেকর্ডটা কিটা। তারা আপনার ওই যে বাংলাদেশও আগে আপনার বিয়া শাদী করতে হইলে বংশ খুব বালাইলে দেখা হইতো, বুঝছেন নি? ওখান অবশ্যই এটা মনে করতো তা দেখাও খাওয়া হয় না, এখন সব সমান। তবে আমরা মহামুরব্বী যারা আসেন তারা আপনার দেখতা যে যারটা ঠিক আছে নি, ফুরি যে বিয়া দিতাম, খার গেছে দিতাম, কুনানো দিতাম, বুঝছেন নি? বহুতটা দেখতা, এখন অবশ্যই এটা একটু কম দেখা হয়। বহুত ধরনের আপনার মানে এক্সপ্লেনেশন দেন যে এটা দেখা দরকার নাই, আমরা অকল মুসলমান, কেউ আপনার ওখান মহারানা নেয় না, ফাতিমা মোহর দিয়া বিয়া দিলাও, মানে বহুত ধরনের চেঞ্জ আইছে আমরা সমাজও। তবে এক জিনিসও কিন্তু চেঞ্জ আইছে না, কিছু ফান্ডামেন্টাল জিনিসও চেঞ্জ যায় না। যেমন আপনি একটা বড় সলিসিটার কোম্পানি যদি যান তো দেখবা তার ট্র্যাক রেকর্ড আছে, তার মানে কথাবার্তার মাঝে আপনি অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাইবা, মাতবো, সুন্দর অ্যাডভাইস দিব। আর যদি আপনি ছোটমোটো এগুলো যান তো দেখবা তার সার্টিফিকেটও নাই, বুঝছেন নি? তাই সলিসিটার আইনের লোক হইয়া তাই নিজেও বেআইনি কামও হয়তো ইনভলভ হইয়া বইতাছেন। বহুত ধরনের প্রবলেম আছে এবং আমরা কমিউনিটিত আমরা সৌভাগ্য না দুর্ভাগ্য আমি জানি না, তবে আমরা কমিউনিটিতে আপনার বেশ সমস্যা আছে যেগুলা টেলিভিশনও লাইভ হওয়া যায় না, এবং আমরা বহুত ধরনের প্রবলেম আমরা ফেস করি। আমরা রোল মডেল হলরে লইয়াও আপনার ফেস করি বহুত জিনিস, এবং তারা হয়তো অনেকে বুঝেন না। এবং বহুত আছেন আপনার আইনের পেশাত আসলা এক সময় তারা বেআইনি কাম করছেন, বেআইনি কাম করার কারণে তারা শাস্তিও বুক করছেন, তার বাদেও আবার তারা দেখবা লম্বা লম্বা মাত্রা সমাজে বইয়া। তো আমার অনুরোধ হইল গিয়া যে আপনারা ট্র্যাক রেকর্ড দেখুকা, এন জাত কিতা সিআরবি চেক যেটা দেখা হয় না নি। এখনকার সময় তো অনেক ইজি, আপনার এই মোবাইল দিয়া উইদিন ম্যাটার অফ 20 সেকেন্ডস আমি বলবো আপনি কিন্তু দেখতে পারবেন যে ওই সলিসিটার্স ফার্ম রেজিস্টার্ড আছেনি, যে পারসন সলিসিটার আপনার অ্যাডভাইস করছেন উনি যেটারে বলা হয় সলিসিটার্স রেগুলেশন অথরিটি, ওর সাথে রেজিস্টার্ড আছে কিনা। আর বাইক যেটা কইছেন যদি সেই পুয়ার লিগ্যাল সার্ভিস ফাইন, এটা লিগ্যাল কমপ্লেইন অম্বুডসম্যান মানে একটা অর্গানাইজেশন আছে, এরার জব হইলো ওটা করা। এরারে আমি দর্শকদের ফ্র্যাঙ্কলি বলি, আমরা সলিসিটার হলে খুব ভয় পাই, এরা একটা কুবরা সাফের মতো আছে আমাদের মাথার উপর, বুঝছেন নি? এবং এরা কোনো কমপ্লেইন পাইলে এটা কিন্তু সব সময় যারা ক্লায়েন্টরা কমপ্লেইন তারা সাই রিজলভ করা লাগিয়া। সো এইটা দেখতে হইব সলিসিটারে প্র্যাকটিসিং সার্টিফিকেট ছাড়া সেগুলোরে অ্যাডভাইস করা, ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স। ইমিগ্রেশনের সেও অ্যাডভাইস করা যে যদি মানে রেজিস্টার্ড অ্যাডভাইজার হইন না, মানে যারা সলিসিটার বা স্ট্যান্ড না, তারা যদি ইমিগ্রেশন অ্যাডভাইস দিতে হয় তারা ওয়াইসি নামে একটা অর্গানাইজেশনের লগে রেজিস্টার্ড হইতে হয়। যদি না হয় তাইলে তাইলে তার প্রিজন সেন্টেন্স হইব। এটা কিন্তু খুব সিরিয়াস ম্যাটার। এখন আপনারা যেটা আপনি কইছেন শিব ভাই, যে আপনারা তো নিজেরা আপনারা একটু চেক করে দেখা যে ভাইয়ে যেটা মনে করো 100 পাউন্ড নিয়া 10 মিনিট তার লগে স্পেন্ড করছেন, এখন 100 পাউন্ড এটা এখন ডিপেন্ডস করে কার এক্সপিরিয়েন্স কতটুকু সব ভাই। এখন কেউ আছে সলিসিটার, তার রেট আছে 350 পাউন্ড ঘন্টা, কেউ আছে সলিসিটার
তার রেট আছে 50 পাউন্ড ঘন্টা। এখন এটা দেখতে হইব খার ট্রাক রেকর্ড কিতা, খার ব্যাকগ্রাউন্ড এক্সপিরিয়েন্স কিতা। আর ব্যবসা বাণিজ্য মানুষের রান করে, এখন যদি সে যদি নিশ্চয়ই প্রফিট না করে তাইলে ব্যবসা রান করবো কিনা, আর এ যদি প্রপারলি যদি তার অর্গানাইজেশন রান করতে না পারে তাইলে কিলা এক্সপান্ড করব। আর তারে তো নিশ্চয়ই একটা রেগুলেশন আছে না নি, ওয়াইসি হোক বা সলিসিটার রেগুলেশন আছে, তারা কন্ট্রোল করে। তারপরে প্রত্যেক বছর যেটা বিগিনিং কইছি আপনি মাস্ট ইন্ডেমনিটি ইন্স্যুরেন্স করতে হইব। ইন্ডেমনিটি ইন্স্যুরেন্স তোমার ফার্ম যত বড়, যত জাতর কাম করবাই, যত রিক্সি কাম করবাই, অত বেশি পয়সা তুমি ইন্ডেমনিটি ইন্স্যুরেন্স করতে হইব। সো এগুলা অনেক ফর্মালিটি কমপ্লাই করতে হয়। মিনিমাম কি হাফ মিলিয়ন পাউন্ড? এটা মিনিমাম যেটা $500,000 না ভাই, এটা আমার মনে হয় এটা 1 মিলিয়ন এটা কভার করতে হয়। আর যারা প্রপার্টির কাজ করে এটা তো অনেক বেশি কভার থাকতে হয়। তো এটা ডিপেন্ডস, যেটা মনে করেন আপনি ইচ রিনিউয়ালের সময় আপনার ফার্মার ট্র্যাক রেকর্ড দিতে হইব, প্রপোজাল দিতে হইব, আগে কতটা ক্লেম করছে, তুমি কতদিন থেকে প্র্যাকটিসও, তুমি রিক্সি কোনো কাজ করায় কিনা। তো এগুলা সব উপরে ডিপেন্ডস করে যে আপনার কত টাকার ইন্স্যুরেন্স লাগে আর কত টাকার প্রিমিয়াম আপনি দিতে হইব। অনেক সলিসিটার ফার্ম প্রত্যেক বছর অক্টোবর মাসেও আপনি বিশ্বাস করতে নাই, দে গন আউট অফ বিজনেস বিকজ তারা ইন্ডেমনিটি ইন্স্যুরেন্স পায় না। ইন্স্যুরেন্স কোম্পানি সলিসিটারের ট্র্যাক রেকর্ড ভালো না হইলে ইন্ডেমনিটি দেয় না ইন্স্যুরেন্স। ইন্ডেমনিটি ইন্স্যুরেন্স নাই মানে তুমি একদিনও প্র্যাকটিস করতে পারতে না, লাগাইয়া যাইতে কি হইব। তো দর্শক যে দুই ভাইও ফোন কলরা সোফার, ইয়েস আমি সিম্পেথি লাগে, এটা ওর, এটা আমরা একনোলেজ করি। আর কিন্তু আপনারা যদি চোখ কান খাড়া রাখেন না, আপনারা যদি নিজেরা দেখেন না, তাইলে তো ওই তো নাই অসুবিধা। থ্যাংক ইউ তাজ ভাই। বড় বিল্ডিং দেখে লিগ্যাল অ্যাডভাইস নিতে, বড় বিল্ডিং থেকে বাজার করতে যাবেন, টিভি সদাই কিনবেন, লিগ্যাল অ্যাডভাইস দেখবেন যে কার অভিজ্ঞতা কত। এখানে কিন্তু একটু আকল খাটাতে হবে, এক। আর 2 নম্বর, পার্লামেন্টের এমপি এবং হাউস অফ লর্ডস এর যারা মেম্বার তাদেরকে একটা ফরমান জারি করে বলেছে তোমরা সার্জারি যারা করো তোমরা লিগ্যাল অ্যাডভাইস দেবেন, এটা ক্রিমিনাল অফেন্স। কারণ এমপিদের যে সার্জারি সেখান থেকে কিন্তু অনেক অ্যাডভাইস দেওয়া হতো শোয়েব ভাই। এই জন্য তাদেরকে রিমাইন্ডার দেওয়া হয়েছে যে এদেশের আইন হচ্ছে তোমরা যদি কোয়ালিফাইড না হও, রেগুলেটেড না হও, তুমি অ্যাডভাইস করতে পারবা না। তারপর থেকে কিন্তু এই এমপিদের চিঠি দেয়, তারা অ্যাডভাইস করতে পারছে না। অনেক এমপি আছে তারা কিন্তু কিউসি ব্যারিস্টার, যখন এমপি হবেন তখন কিন্তু আপনি কিউসি ব্যারিস্টার না, তখন আপনি এমপি, কারণ সরকারের টাকা নিচ্ছেন, আপনি তখন দিতে পারেন। এটা কিন্তু একটা ভ্রান্ত ধারণা ছিল যে এমপি লর্ড দিলে আমাদের করে দেবে। আমাদের কমিউনিটি কিন্তু আরো অনেক বেশি। আর ফরজারির একটা জিনিস বলবো, আমি আমার ভিসা নাই, আমার ভিসা শেষ হয়ে যাচ্ছে, আমি কি করলাম, একটা প্যাকেজ খুঁজতেছি, 12,000 টাকা দিয়ে একটা ওয়ার্ক পারমিট কিনলাম, 7,000 পাউন্ডে ইউরোপিয়ান একটা কিনলাম, 14,000 পাউন্ডে ইউরোপিয়ান একটা মেয়ে জোগাড় করে একটা শ্যাম ম্যারেজ করলাম। সব ভেঙে যাওয়ার পর আমি রেজা আহমেদ ফসল চৌধুরী সোহেবের মতো বড় লোকের কাছে গেছিলাম, সে আমার প্রতারণা করছে। আমি তো প্রথমে চোর, আমি চুরির জন্য একজনকে টাকা দিব, পরে বলবো সে চোর। আমার দায়িত্ব আমার দেখতে হবে। আজকে 75,000 ছাত্রের ভিসা চলে গেছে টোয়েক নামে একটা ইংলিশ পরীক্ষা দেওয়ার জন্য। আমার 100% সিম্পথি আছে সব ছেলেদের জন্য, না বুঝে করেছে, কলেজের মালিকদের কিচ্ছু হয় না সব ভাই। সুতরাং আমি কেন যাবো, একটু পড়লাম, আইএলটিএস পাস করি, মাস্টার্স পাস করা ছেলে এইখানে ইউনিভার্সিটি মাস্টার্স পাস করছে, হিন্দি সিনেমা দেখবে, ওখানে গিয়েছে, পরে নাই, 150 টাকা দিয়ে সার্টিফিকেট নিয়ে আসছে। এই দায়িত্বটা আমাদের নিতে হবে। হ্যাঁ, আমি কিন্তু অবশ্যই বলছি ওই ভিক্টিমদের প্রতি আমাদের 100% সিম্পথি আছে। আর এখানে একটা খারাপ জিনিস লাগে কি, ইমিগ্রেশনের এই যে বড় বড় ফরজারি, এরা ধরা পড়ে না। আমাদের সমাজে বড় বড় যে ফরজারি আমরা দেখেছি, তারা কিন্তু হতরা ধরা পড়েননি, ভিকটিমরা ভিকটিম রয়ে গেছেন। আমরা কিন্তু বারবার টেলিভিশনে বলছি যে যখন ইমিগ্রেশন ফ্রডে বলা হচ্ছে ওই জায়গায় এতশো ইলিগাল পাসপোর্ট দেয়া হয়েছে, এটা গিয়েছে, ওটা গিয়েছে, এই যে হতা আছে, কোথাও বিচার হয়নি। এই সরকারেরও কিন্তু একটা দায়বদ্ধতা আছে। দ্বিতীয় জিনিস দেখা যাচ্ছে কি, সরকার কি বলছে, তাজ ভাই কথাটা বারবার বলে 5 লক্ষ ইউরোপিয়ান আসছে, তারপর না 3.5 লক্ষ, আমাদের ভুল হয়েছিল, এটা 17 লক্ষ হবে। এই দায়বদ্ধতা তোমরা যে ভুল করলে, সে দায়বদ্ধতা কই, কে দায়িত্ব নেই? বাকি তুমি রিজাইন করতে, এখন কেউ রিজাইন করো, লজ্জা শরম নেই বলে এটা আমরা আবার উন্নত করবো, আমরা শিক্ষা নিচ্ছি ভুল থেকে। আমি বলতেছি আমাদের ভুল আছে, তা আমাদের ভুল তো একা না, এটা একটা কমিউনিটির বিষয়। আর আপনি যেটা হয় যে এইখানে হোয়াইটচ্যাপেল রোডে একটা বড় সাদা ফার্ম বন্ধ হয়েছে, কেউ খবর জানে না, 11-12 মিলিয়ন পাউন্ড নিয়ে গেছে তার কনভেন্সিং এর ক্ষেত্রে, অনেকদিন ধরে আছে, নাম বলবো না সংগত কারণেই।
তারা একটা কথা আছে না, সাদা বলছে কিসের ভাই, আনন্দের আর সীমা নেই। ওই সাদা সলিসিটার এই জন্য আমি করব না। আমার এই ভদ্রলোক কি বললেন যে আমি সাদা সলিসিটারের কাছে যে বিচার চাবো, কে যোগ্যতা আপনি দেখেন ভাই, এখানে সাদা কালো হলুদ বা নীল রঙের বিষয় না। আচ্ছা শোয়েব ভাই যদি সবুজ হয় আর কালো হয়, তার টেলিভিশন যদি ভালো হয়, এখানে সে টাকা দাও, সে কালো না সাদা কি ব্যাপার? না, আজকে কোয়ালিটি দেখেন নাশিদ ভাই, এই যে ইমিগ্রেশনের ক্ষেত্রে হ্যাঁ যে হোয়াইট সলিসিটার্সরা, আমাদের যে ক্লায়েন্টরা যাদের ইমিগ্রেশন প্রবলেম আছে, ওনারা গিয়ে ওনাদের মনের কথাটা কতটুকু খুলে বলতে পারতেছেন? ওরা কি বাংলাদেশের এই কালচার বুঝতেছে? আমরা যে আপনাদের যে সেবা দিতেছি, আমি আমার নিজের ব্যাকগ্রাউন্ডই চিন্তা করতেছি। আমি শোয়েব ভাই 91-এ যখন আমার প্যারেন্টসের সাথে আসলাম এখানে, আমি কিন্তু তখন অনেক বড়, অনেক কিছু বুঝি। তারপরে লেখাপড়া শুরু করলাম কলেজ থেকে। অনেক বড় মানে না, আমি কিন্তু আমাকে আমার ডেট অফ বার্থ কিন্তু জিজ্ঞেস করবেন না। আমি আপনি যদি 91-এ অনেক বড় হন তাহলে এখন কত আপনার? না না, এইটা বলবো না আপনাকে। তো শুনেন, এইটাই বলতে চাইতেছি, তখন রিকলিং মেনি ইয়ার্স এগো যে আমরা একজন ব্যারিস্টার সলিসিটার আমাদের কমিউনিটিতে ছিল না, কত নিড ছিল। ইট ওয়াজ ইমিগ্রেশন কত বড় একটা প্রবলেম ছিল, কিন্তু ছিল না। কিন্তু এই যে সিন্স 2000 থেকে ইনশাল্লাহ আমাদের কমিউনিটি ভেরি ভেরি প্রোগ্রেসিভ। আজকে আমাদের ব্যারিস্টার সলিসিটাররা, আই ক্যান প্রাউডলি সে, আমরা শুধু বাংলাদেশি কমিউনিটিকে সার্ভিস দিতেছি না, আমরা অন্যান্য কমিউনিটিকেও সার্ভিস দিতেছি। তো আপনারা এই সার্ভিসটা পাইতেছেন, কোর্টে গিয়ে মনের কথা বলতে পারতেছেন, ইভেন আপনারা কাজ দেখাইতেছেন মানে বুঝতে পারতেছেন। তো আপনারা অনেক কিছু এদিক সেদিক আছে আমাদেরকে বলতেছেন, কিন্তু এই হোয়াইট সলিসিটার নাশিদ ভাই আজকেই একটা কেস ডিল করে আসলাম। উনি হোয়াইট সলিসিটারের কাছে গেছিল, মহিলা ইমিগ্রেশন আইনে যে ওই লোকের আপিল রাইটই আছে, ওই আপিল রাইটটাই উনি বুঝেন নাই। বলছে যে তোমার আপিল রাইটই নাই, তুমি আপিল টাপিল করা লাগবে না, আপনি নতুন অ্যাপ্লিকেশন করবেন। তো যে হোয়াইট সলিসিটারের কাছে গেলেই যে এটা আপনারা রেমিডি পেয়ে যাবেন, ইট ইজ নট নেসেসারিলি দ্য কেস। হয়তো আপনার অন্য ম্যাটারে হইতে পারে, কিন্তু ইমিগ্রেশনের ক্ষেত্রে ইয়েস, আমি অ্যাকনোলেজ করতেছি প্রবলেম আছে শোয়েব ভাই, কিন্তু আমরা আজকে কমিউনিটিকে আমরা একটা সার্ভিস দিতেছি। এন্ড প্রত্যেক দিন এই বাংলাদেশি কমিউনিটিটা কিন্তু আজকে ইউনাইটেড কিংডমের জন্য অনেক বড় একটা কমিউনিটি। একটা বড় গ্রুপ থাকলে এটার মধ্যে বাংলাদেশি কমিউনিটি কিন্তু আছে, কিন্তু আজ থেকে হয়তো 6-7 বছর আগে এমন ছিল না। এন্ড ইট ইজ এভরি ডে ইট ইজ বিকামিং বিগার, এন্ড বিকামিং বিগার ইজ মিন মোর ইমিগ্রেশন প্রবলেম। তো সার্ভিসটা আমরা দিতেছি শোয়েব ভাই, বাট সার্ভিসের মধ্যে মাঝে মধ্যে গলত হয় নাকি? না, গলত হয় শোয়েব ভাই। এখন যারা করতেছে সবকিছুতে তো আপনি 100% ক্লিননেস পাবেন না। এখন আপনারা যারা কনসুমার যেরকম সার্ভিসটা নিতে যাইতেছেন, আপনারা নিজেরাও আপনারা একটু কেয়ারফুল থাকতে হবে। আমি জাস্ট লাস্টে আমি শেষ করতেছি এই ইস্যুটা, এই এক্সাম্পলটা দিয়েই। আমি কিছু বিল্ডিং কাজ করাইতেছি শোয়েব ভাই রিসেন্টলি। আমি কিন্তু 5টা কোম্পানি থেকে আমি শপ অ্যারাউন্ড করছি, করে তারপরে আমি আজকে বিকালে ডিসিশন নিছি যে কোম্পানিটা আমাকে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ কোটেশনটা দিছে, ওই কোম্পানিকে আমি জবটা কনফার্ম করছি। কারণ আমি ব্যালেন্সিং করে দেখছি, ওই বাকি ওদেরকে দিলে আমি সাফারিং করব, প্রপার সার্ভিস পাবো না। ওদের ট্র্যাক রেকর্ডও কিন্তু আমি কিন্তু ইন্টারনেটে গিয়ে 2টা কোম্পানিকে কিন্তু সার্চও করছি। তো ওইটা আমরা, আপনারাও করেন, এসআরএ তে যান, সলিসিটারের ট্র্যাক রেকর্ড দেখেন, ওর 14 গোষ্ঠীর হিস্ট্রি থাকবে এসআরএ তে, ও কবে অ্যাডমিট হইছে, কতবার ওরে ডিসিপ্লিন করা হয়েছে, ওদের প্র্যাকটিসিং সার্টিফিকেটে কোনো রেস্ট্রিকশন আছে কিনা, ওই সলিসিটার্স ফার্মের এগেইনস্টে কতটা কমপ্লেইন আছে, ক্লেম আছে, সব আপনারা পাবেন। এন্ড দেন ইউ মেক ইউর ডিসিশন। থ্যাংক ইউ তাজ ভাই। প্রিয় দর্শক, কথা বলছিলেন তাজ উদ্দিন শাহ, যিনি তাজ সলিসিটারের মালিক এবং প্রিন্সিপাল নাকি? আপনাদেরকে প্রিন্সিপাল বলা হয় কেন? আমি আসছি পরে, কারণ আপনারা তো আমি নাশিদ ভাই আসছি আমি। প্রিয় দর্শক, তার আগে আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন, আপনারা হয়তো জানেন না আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকের স্টেট ডায়ালগের সম্মানিত দুইজন অতিথি এবং দুজনই আইন পেশার সাথে জড়িত এবং আইনি সভা এবং সহায়তা দিয়ে আসছেন আমাদের কমিউনিটিতে দীর্ঘদিন থেকে। আমার একজন অতিথি হচ্ছেন জনাব তাজউদ্দিন শাহ, যিনি তাজ সলিসিটারের মালিক এবং প্রিন্সিপাল বলা হয়, এবং আরেকজন হচ্ছেন মিস্টার নাশিদ রহমান। মিস্টার রাশিদ রহমান, প্রিয় দর্শক, উনি বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি আইন পেশার সাথেও জড়িত এবং সমান সময়ে তিনি অনেক সিনিয়র টিভি প্রেজেন্টার। অনেক আগে বাংলা টিভিতে তিনি প্রেজেন্ট করতেন, আপনারা দেখেছেন চ্যানেলে সহ তিনি উপস্থাপনা কাজ করেন এবং তিনি প্রেজেন্টার তারাই হয় যারা কথা বলতে পারেন ভালো। আমার মতো হলে অসুবিধা আছে, কারণ আমি অনেক সময় অনেক কথা বলতে পারি না। প্রিয় দর্শক, বেশি বলতে পারেন স্যার। হ্যাঁ, আপনি সবচেয়ে বেশি না আমি বলতে পারি না। অনেকে তো আপনার প্রোগ্রাম আসতে ভয় পায়। কেন? আপনি স্ট্রেট কথা বলেন এবং অনুষ্ঠানের নামটা কিন্তু নামকরণের সার্থকতা পড়তাম না ছোটবেলায়, 100% নামকরণের সার্থকতা, স্ট্রেট ডায়লগ একদম। আপনার একটা ডায়লগ খুব ভালো লাগে, বাংলাদেশের মন্ত্রী রাজনীতিবিদ বাংলাদেশ কেমন আছে, আমার খুব প্রিয় ডায়লগ এটা। বাংলাদেশ কেমন আছে? হ্যাঁ, তারা বুঝে না, তারা শোনায় শোনাগা উত্তরটা কিন্তু দিতে পারে না তারা। নাশিদ ভাই, আমি কিছু ফোন কল নেই, আমাকে বলা হচ্ছে অনেকক্ষণ থেকে কলা আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। কলা, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই, আপনার টেলিভিশনের ভলিউমটা কমাই দেবো প্লিজ। নতুন শোয়েব ভাই, আমি একটা ফোন দিয়েছিলাম, তাজ ভাইয়ের সাথে একটু কথা বলতাম। জি বলেন, তাজ ভাই শুনছেন। আপনারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলেন যে লোকাল যারা সলিসিটার আছে তাদেরকে ব্যবহারের বিষয় নিয়ে, এই বিষয়ে আর আমি আসলে পূর্ণাঙ্গভাবে বলতে চাইতেছি না। যার যে ফার্মে যে লোক যায় তারা কিভাবে ট্রিট করে সেটা আমি বলতে চাই না, বাট অনেক ফার্ম আছে যে গেলে 2 মিনিটের কথা বইলে 2 মিনিট মনে করো 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা হয়ে গেছে, কিন্তু দেখা হইলেই 2 মিনিট করে কথা বলে যে আমি আসতেছি 2 মিনিট, কিন্তু যখন আমার সময় হয়ে যায় তখন আমি চলে যাই। সেই প্রসঙ্গে কিন্তু যাবো না। আমি অন্য একটা বিষয়ে তাজের কাছে বলতে চাইতেছি বা একটা পরামর্শ চাইতেছি আমি, আমাকে যদি দয়া করে একটু বলেন। জি বলেন। বর্তমানে কিছু সংখ্যক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক কিছু ফেলাল শিকারী দেশে পাচ্ছে অনেকদিন যাবত থাকার পরে। পলিটিক্যাল অ্যাসাইলাম। হ্যাঁ, ওকে, পলিটিক্যাল অ্যাসাইলাম ওটা করার পরে স্ট্যাটাস পাইছে, রিফিউজি স্ট্যাটাস পাইছে। তারা যদি ইচ্ছা করে, তারপরে কাইন্ডলি একটু বলবেন তাদের ওয়াইফকে দেশ থেকে কি আনার জন্য কি কি প্রয়োজন বা কি আসয় বিষয়। হ্যাঁ, যারা এখানে অ্যাসাইলুম পাইছে, ওইটা একটা ফ্যামিলি রিউনিয়ন নামে একটা প্রভিশনস আছে। যদি আপনার বউ বাচ্চাকে আনার জন্য আপনারা চেষ্টা করতে পারেন, কিন্তু ওইটা কি যে সময় আপনি বাংলাদেশ অরিজিনালি লিভ করছেন তখন কি বিবাহিত ছিলেন? জি না। তাইলে যারা অ্যাসাইলুম পাওয়ার পরে যদি বিয়ে করেন তাইলে এদেরকে ওই ফ্যামিলি রিউনিয়ন প্রভিশনে আনা যাইতো না। যদি ওইটা আপনি যদি যে সময় আপনার দেশ আপনি লেফট করছেন আপনার প্রবলেমের কারণে, ওই সময় যদি আপনি বিবাহিত থাকেন আর আপনার স্টিল আন্ডার এজ বাচ্চা থাকেন, এরা লাগে আপনি চেষ্টা করতে পারেন। আর নতুন যদি বিয়া করেন আপনি, তাইলে এরারে আপনি নর্মাল ইমিগ্রেশনের সেটেলমেন্ট রুলে আপনি চেষ্টা করতে হইব। 18,600 লাগবে, ইংলিশ লাগবে তাদের জন্য আইনে। হ্যাঁ, উনি তো ইনডেফিনেট যত সময় পাইছেন না নাশিদ ভাই, প্রথমে তো 5 বছর স্টে দিবে উনি, কিন্তু ওটা তো 18,600 ইংলিশ লাগবে এই জিনিসটা। দর্শক, আপনাদের যদি তাজ ভাই। জি বলেন। আমি ওভার দ্য ফোনে বিয়ে করছি লাস্ট ইয়ার। আমি এখন ওভার দ্য ফোন ইয়া করতে পারবো? হ্যাঁ, প্রক্সি ম্যারেজ এটা রেকগনাইজ করে না, এটা ইমিগ্রেশনের আইনে। এটা আপনি প্রক্সি ম্যারেজ যেটারে আপনারা অনেকে কমনলি আমরা কই টেলিফোন ম্যারেজ, কিন্তু এটা রেকগনাইজ করে না, যার কারণে আপনি হয়তো ফিয়ান্সি রুটে বা আপনি ইমিগ্রেশনের এক্সেপশনাল কিছু প্রভিশনস আছে ওগুলার আন্ডারে যদি আপনি চেষ্টা করেন করিয়া দেখতে পারেন আপনি, কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড আইনে আপনি এটা ফুল ম্যারেজ একটা তারা রেকগনাইজ করতো না।
ভাইয়া আরেকটা আছে ম্যারেজ ভিজিটর, আপনার ম্যারেজ ভিজিটর বা ফিয়ান্সে দুটাতেই অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু ফ্রম আউটসেট যে জিনিসটা মনে হচ্ছে সেটা মনে হচ্ছে যেহেতু আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করার পর ফোনে বিবাহ হয়েছে এবং আমরা ম্যারেজ কনজিউম যেটা বলি সেটা হয় না, দেখা হয় না বিয়ে হওয়ার পর আপনার, তো এই দেশের বর্তমান লিগ্যাল রেজিমে আপনার একটু অসুবিধা হবে। আপনি ম্যারেজ ভিজিটর অথবা ফিয়ান্সি ভিসা নিয়ে আসেন, এখানে ম্যারেজ রেজিস্টার করে অ্যাপ্লাই করলে আপনার জন্য অনেক ভালো হবে সেটা। অনেক আছে আমার ক্লায়েন্ট আছে যারা যেটা করেন যে অনেক সময় উনারা নেইবারিং দেশে চলে যান, মনে করেন নেপাল চলে যান বা ইন্ডিয়াতে চলে যান, ওখানে বাংলাদেশ থেকে উনাদের স্পাউস আসলো, তারপরে ওখানে বিয়ে করলেন উনারা, বিয়ে করার পরে ওই ম্যারেজ সার্টিফিকেট দিয়ে উনারা চেষ্টা করে দেখতে পারেন। ওইটা একটু কমপ্লিকেটেড রুট আছে, আপনি প্রপার লিগ্যাল অ্যাডভাইস নেন, হয়তো একটা রাস্তা আপনার জন্য হবে। থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য। থ্যাংক ইউ ব্রাদার। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন প্লিজ? ভাই আমি তো সলিসিটার হইলাম, বাট আমার কাগজ নাই সোহেব ভাই। আপনি সলিসিটার হইরা? জি না, আগে মা তো না নিজে এটা সলিসিটার বলি গেছে, কিন্তু ওটা কাগজ নাই লাগে, আমি আমার নাম কইরাম না, হইলাম যে আমি সলিসিটার, আমার কাগজ নাই। আচ্ছা জি খোকা প্লিজ। আপনি তো 80 নৌকা, আপনি তো 80 না, তাহলে সুন্দর লাগে না। 80 তামনি? জি আচ্ছা দিছি 80। আচ্ছা না, ইনো যারা সলিসিটার হইছেন তারা তো আমরা আসলে গর্বর মানুষ, তারা লাগে আমরা সবসময় প্রাউড ফিল করি। বাট এটা অনেক সলিসিটার হয়ে গেছে, অতিমাত্রায় সলিসিটার হয়ে গেছে। নজন্য আমি আপনার প্রোগ্রাম বহু সময় ধরে শুনিয়া যাইলাম, আসলে অনেক কমপ্লেইন আছে, বুঝছেন নি? অনেক কমপ্লেইন আছে যেটা এরা হইয়া গেছেন, তারা আসলে সার্ভিস দেরা, আবার অনেকে দেরা না। তো এটা হইলো যে অনেক ভাই হইছেন, যাওয়ার পরে চার্জ দেওয়া লাগে, তারা টাইম টেবিল করা লাগে, এই সেই অনেক জিনিস আছে। আসলে আমরা মাঝে মাঝে তারা খুব গর্ব করি, আবার অনেক সময় তারার উপরে আমরা এত রাগান্বিত হই যে লাগে রেস্টুরেন্টের থেকে খামুন সারিয়া সলিসিটারি ভরা আরম্ভ করি, বুঝছেন? তো এইটা খেলাই হইলাম বাংলাদেশও, আমিও উকলাতি লাইনে কিছু পড়ালেখা করছি, তো আমি পরে ফাইনাল দিছি এর আগে ওদের চাইছিলাম, তো আবার গেছি দেশও, যাওয়ার পরে গিয়া দেখি আমার লগর অনেকজন তারা কোড উকলাতি করে। তোমরা তো খালি চা খাইতা আর চকর মাথা, তোমরা উকিল হয়ে গেলা হইলে তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বড় গেছি, টাকা 3 লাখ 4 লাখ টাকা দিলাইছে, উকিল হয়ে গেছে, বুঝছেন? জানি না এটা গিলা সিস্টেম, বাট কয়েকদিন আগে আমার এজনে হয়েছে যে এদেশ পাউন্ড দিলে কথা হওয়া যায়, জানি না এটা কথা হাসা মিছা। বাট এরপরেও আমি শর্টকাট ভাবে কইলাম যে যেহেতু যে সলিসিটার আছে, আমরা যারা ভাড়া টাউনে থাকি তারা অনেক সার্ভিস দিয়ে যাই, তাজা যদি প্রত্যেকটা সলিসিটারে অন্তত 7-8 দেখবে ফ্রি, কারণ তারা এর যারা আছে মোটামুটি সবারও মোটামুটি পয়সা করে অভাব নেওয়ার লাগলে, আর সলিসিটার যারা তো আর খালি 50 টাকা আরে পাউন্ড হল খালি তাহলে পয়সার অভাব। তারা তো আসলে আমরা খুব গর্বিত মানুষ, মাঝে মাঝে আপসেট হই, এটা আমার তো না, আপনিও দামটা বেশি। তারা কিতা হইল ওখানে আবার আপনি 50 পাউন্ড নোট খালি নানি, তারা কিন্তু খালি 50 পাউন্ড নোট খালি 50 পাউন্ড, তারা প্রতি সপ্তাহ যদি প্রতি সপ্তাহ যদি তারা অন্য যদি অল সলিটার আইতা, তা আমি আপনারা কইলাম না যে আপনি সব অন্য প্রমিস করাইতা যে প্রতি সপ্তাহ অন্তত তারা একদিন ফ্রি কমিউনিটি সার্ভিস করতা, এটা তারার একটা দায়িত্ব। আর যারা ফাইব তারা লাগে দোয়া করবো। অলসো আমরা যারা 12 টাউনে যাই, আমরা অনেক সময় আপনারা এটা কিলা হইলে যে বুঝাইতাম পারবো, অনেক সময় 12 টাউনে গিয়া বইতে গেছি 12টার সময় বইতে হয়ে যায় 5টার সময়, কখন সলিসিটার বা বারিস্টার আইসে নাই যা, এটা ওলা বিজি আগি 2 মিনিট 3 মিনিট মাতিয়া পয়সা টয়সা লইয়া এসে খাম কিছু নাই, দিনও গেল পয়সাও গেল, ঘুরাই ফিরিয়া জিরো, বুঝছেন? এটার লাগি আসলে তারা ফরসময় তারা কমিউনিটি সার্ভিস করতা আমরাও তার উপরে আশা করি, তারা যদি প্রতি সপ্তাহে দিন বা 12 টাউনে যারা যায় এরারে আলাদা একটা ডিসকাউন্ট দিতা, বা এরারে একটু সময় বেশি দিতা, বা পয়সা সময় লইতা, বিভিন্ন জিনিস আছে।
তারা যদি তারা সার্ভিসটা আরো একটু নাইস করতো তা আমরা আরো বেশি উপকৃত হতাম। Thank you, আপনি না, না, আপনি ওনার সাথে আমার একটা কথা আছে ভাইয়া, আগে আপনি শোয়েব ভাইকে বলেন সপ্তাহে একদিন ফ্রি অ্যাডভার্টাইজমেন্ট দিবেন কিনা। আমি প্রমিস করতেছি শোয়েব ভাই যদি সপ্তাহে একদিন ফ্রি অ্যাডভার্টাইজ দেয় সপ্তাহে একদিন কোনো পয়সা নেবে না শোয়েব ভাই। আমি নাশিদ রহমান না। শনিবার দিন 10 বছর ধরে আমার জীবনে শনিবার দিন নেই, ফ্রি অ্যাডভাইস দিচ্ছি টেলিভিশনে, আমি অফিসে বসে ফ্রি অ্যাডভাইস দেব। না, রাশেদ উনি ভাই, সব টেলিভিশনের রাশেদ ভাই। মালিকরা পারবেন কিনা, আপনি 6টা টেলিভিশনের না। মালিককে বলেন সপ্তাহে না। একদিন ফ্রি অ্যাডভাইস হবে। আমি প্রমিস করতেছি, লাইভে প্রমিস করতেছি ইনশাআল্লাহ আমি ওনারা যতদিন ফ্রি অ্যাডভাইস দিব। এখন সব না, আমার মেইন পয়েন্টটা হচ্ছে রাশেদ ভাই, জি। আমার মেইন পয়েন্টটা হচ্ছে আপনি যেটা বলছেন এটার জন্য আপনাকে থ্যাংক ইউ, আপনারা কাজ করে যাচ্ছেন। আমি এটা বলতেছি না, এটা বলা গেলে তো তখন আমাদের আমও যাবে ছুলাও যাবে, বুঝছেন? হয়তো শোয়েব ভাই দিয়ে দিবে, তখন অন্য কেউ দিবে না, বুঝছেন? আমি কই ভাই, অন্য কেউ দিবে না, কিন্তু আমার কথা হচ্ছে আপনারা প্রতি সপ্তাহে অন্তত যদি একদিন দেন, আপনারা যদি আপনাদের ফার্মে দেন, টিভিতে আর প্রয়োজন নাই, আপনারা যদি আপনাদের ফার্মে দেন বা মাসে একদিন দেন, তখন অনেক যারা আছে, মনে করেন আমি আছি, আমার পয়সা আছে, স্টুডেন্ট যারা আছে বা নতুন যারা বিয়ে করিয়ে আসছে, তাদের পয়সা করি নাই, আপনাদের যদি 300-500 পাউন্ড আপনাদের চার্জ দিতে হয়, জি। বুঝছেন? থ্যাংক ইউ, আমি এই জিনিসগুলো আপনার বক্তব্য বুঝছি আমরা। থ্যাংক ইউ, আপনার নেওয়ার লাগে। আমি দেখি তারা জিকাই তারা ফ্রি একদিন দিবানি আপনারা। না ভাই, ফ্রিজ এটা বুঝছেন, এটা আমরা যারা প্রাইভেট প্র্যাকটিসও আছে, কারণ আমরা সরকার থেকে কোনো সাবসিডি পাই না, আমরা রানিং কস্ট আছে। আমার এই যে ভাই বলতেছেন, আমি একটা উদাহরণ দেই আপনারে। থাজ বাইরে আমি 1000 পাউন্ড দিছি আমার কোর্ট হিয়ারিং করার লাগিয়া। একটা ক্লায়েন্ট যখন প্র্যাকটিক্যালি দেখলো যে এই একটা 1000 পাউন্ডের একটা কোর্ট হিয়ারিং লাগে, তাজ ভাইয়ে ফাইল রেডি করতে হয়, কৌটোর বান্ডুল বানাইতে হয়, সকালে 7টার সময় উঠিয়া কৌটো যাইতে হয়, হয়তো এখানে 3টা পর্যন্ত বইয়া রাখে। তারপরে আওয়ার সময় কিন্তু আমি রিয়েল এক্সাম্পল আপনার সাথে শেয়ার করি। আর ক্লায়েন্ট আবার গল্প করতেছেন, ওনার গাড়িতে আমি বসে আছি, তাজ ভাই আমরা তো মনে করতাম এই 1000 পাউন্ড শুধু কোর্টে গেছেন, কিন্তু এটার পিছনে তো অনেক কাজ আছে, আমরা বুঝছি। তো এটা বুঝতে হইব। আমরা ঠিক আছে ফ্রি দিমু, বাইরে যেটা কইছেন যে অন্য লন্ডনের বাইরে আমার অফিস আছে কার্ডিফ সিন্স 2007, কভেন্ট্রি 2014 থেকে আছে। আমার অনেক দর্শকেও তো দেখরা, আমি মিথ্যা কথা কইয়েন না শোয়েব ভাই, আমি কিন্তু আমার ফি দলীয় অফিসও কিন্তু অনেক কম, কিন্তু লন্ডন অফিসেও আমার ফি হাই। সো আমরা চেষ্টা করি অনেক সময় ক্লায়েন্টর আমরা যে একটা স্কেল ফি আছে, অনেক সময় ক্লায়েন্টর মিটিগেশন আমরা কনসিডার করিয়া আমরা চেষ্টা করি কম ফিতে দেওয়া লাগে, যারা যেটা জেনুইন কেস। নাশিদ ভাইয়ে জানোই আমি অনেক কেস চ্যারিটেবল করি, বিনা পয়সায় করিয়া দেই, যেটা আমি মনে করি জেনুইন কেস। আর প্রথম কলার যে ভাইয়ে ফোন দিছেন যে পয়সা করির ব্যাপার, এখন এটা তো সবাই দেখো পয়সা করি কালেকশন না করি, হাউ ক্যান সামবডি রান এ বিজনেস? আপনি যেটা আপনার চ্যানেল রান করতে পারতেন না, এখন আমরা একটা কাজ করার পরে আমি যদি আমার অভিজ্ঞতা শেয়ার করি, লাস্ট 19 বছরে আমারে ক্লায়েন্ট হলে এত নষ্ট করছেন এই লেনদেনের ব্যাপারে। আমি যে ভালো ক্লায়েন্ট, যিনি আমি টাকা দিবেন, কিন্তু উনারেও আমি বিশ্বাস করতে পারি না যে আমার আদৌ উনি whether or not this person will come back and pay me। আর আমরা যেটা এই যে দেশও থাকি, আমরা এখানে তো ভাই সব কাজও তো আপনি পেমেন্ট করবা, তার বাদে আপনার কাজ করে হইব। তো এটা অনেক এখন যে মানে সিচুয়েশন যেটা তাজ ভাই আমি দেখলাম যে যারা মনে করো অবৈধভাবে ইলিগাল যারা এই দেশ, এরা তো কাম কাজ করতে পারে না, সলিসিটারও কিছু দেখতে পারে না, মাসে খামও দেয় না, এরা ব্যাপারে আপনারা কি তা কোনো কনসিডার করতে পারেন? আমরা কনসিডার করি তো সব ভাই, আমরা করি। আমরা অনেক সময় একটা নমিনাল ফিতে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডও আমরা কাজ নেই, আমরা কাজ করি, আমরা রিস্ক নিয়ে করি। আমরা তো সব কেসও যে একজন ক্লায়েন্টে যে আটকাই লিছে ডিটেইন করছে, আমরা কিন্তু সব কেস সাকসেসফুল হয়ে যাবো না, অনেক কেস সাকসেসফুল হইতাম না। উই টেক এ রিস্ক এন্ড আমরা সময় নষ্ট হয়, আমরা আর্নিং নষ্ট হয়, ফি আর্নিং টাইম যেটা আমরা করি, তো আমরা করি এগুলো আমরা। কিন্তু কিছু যেটা হওয়া হয়েছে, কিছু অর্গানাইজেশন আছে যারা
সেট আপ করে আমি 1 বছর অর্গানাইজেশন রান করবো, 1 বছরে মার্কেট থেকে যা পারি টাকা উঠাইমু, কন্ট্যাক্ট ম্যারেজ করমু, করাইমু, এই করাইমু, 2 নম্বরই করাইমু, টয়িক করাইমু, যেটা ইচ্ছা করাইমু, 1 বছর পরে আই উইল ডিসঅ্যাপিয়ার হইসাম। মানে এখন এরা আপনারা ক্লায়েন্টে দেখতে হইব, এরা তো চালাক। এইসব অর্গানাইজেশন আমার মতো মানুষও এটার কাছে দুঃখা খাইতাম পারি। সো আমরা এটা দেখতে হইব, চোখ কান খাড়া রাখতে হইব না শোয়েব ভাই। আর প্রবলেম যেটা, এটা কিন্তু আমি অনেক পাকিস্তানি ক্লায়েন্ট আমার আছে, স্পেশালি লন্ডন অফিসও। এই প্রবলেমটা পাকিস্তানি কমিউনিটি বা আপনার শ্রীলঙ্কান কমিউনিটি, ইভেন ইন্ডিয়ান কমিউনিটিতে গেলে দর্শক বিন্দু আপনারা বিশ্বাস করুকা, বাংলাদেশের কমিউনিটির চাইতে অনেক ওয়ার্স প্রবলেম। পাকিস্তানি কমিউনিটি এরা এখানে মানে 1-2টা এক্সাম্পল নাই, এরা অনেক ক্লায়েন্ট আইয়া কয় যে আমরা নিজের সলিসিটার, নিজের কমিউনিটির সলিসিটারের কাছে যাইতে ভয় লাগে, তাজ ভাই আমরা যাইতাম চাই না। তো এটা শুধু বাংলাদেশের প্রবলেম না, এটা অন্যান্য কমিউনিটিত আরো ওয়ার্স প্রবলেম আছে। আপনারা দেখুকা, অনেকের জানার ক্যাপাসিটি আছে, গুগল করুকা, ইন্টারনেটও যাওকা, সার্চ করুকা, দেখবা এটা একটা ওয়াইড স্কেল, এটা আরো বড় প্রবলেম। আমাদের যারা রেগুলেটিং বডি আছে তারা চেষ্টা করে কন্ট্রোল করতো, ক্রিমিনাল অফেন্স পর্যন্ত দিছে যে একটা ফর্ম ফিল আপ করতে না, তবুও ওই যে আগে কইছি নানি গড় গিয়া খাম দিরা, যার কোনো অফিস নাই, আপনি গিয়া কাজ দিরা, আপনি জানিও নি খাম দিরা, আপনি একটা বিজনেস কার্ড ডিমান্ড করা না যে শোয়েব ভাই আপনি কইরা ব্যারিস্টার, আমার অ্যাডভাইস দিরা একটা কার্ড দেখো, আপনারে আমি কন্টাক্ট করতাম, আপনার সবটা দেখো, ব্যারিস্টার লেখা, সলিসিটার লেখা কার্ড দেখো, কার্ড একটা আপনি ডিমান্ড করা না, তাইলে তো আপনি সাফার করবা না। নি নাশিদ ভাইয়া যেটা কইছে 150 পাউন্ড দিয়া টয়িক সার্টিফিকেট দিয়া এখন সাফার করা, অনেকের সিটিজেনশিপ ক্যান্সেল করে। আর আপনারা যেসব কলেজের থ্রুতে গেছেন দিছেন, তারা অনেকে আমার জানা আছে যে দুবাই লাক্সারি ফ্ল্যাট লইয়া, গার্লফ্রেন্ড লইয়া তারা এনজয় করে। দিস ইজ হাউ দেয়ার লাইফস্টাইল। আর আপনারা কত রাস্তাত সাফার করা, আপনারা অনেকের ব্রিটিশ সিটিজেনশিপ ক্যান্সেল করে, টয়িক করে দেয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তারপরে যেটা জানি, অনেক দর্শক জানে না, আপনার ছোট ভাই ব্যারিস্টার এবং হায়ার রাইট অফ অডিয়েন্স আছে, আপনার ছোট বোনের হাজবেন্ডও ব্যারিস্টার এবং সলিসিটার, এটা অনেকে জানে না। এটা একটা আপনার একটা পরিচয়, আমরা ব্যক্তিগতভাবে জানি। আর একটা ছোট জিনিস বলবো, জিনিসটা হচ্ছে কি, আমাদের কমিউনিটি কিন্তু দাজবাজিটা বলছে 2000 সালের পর থেকে ফ্লারিশ করা শুরু করেছে। এর মধ্যে কি হচ্ছে, অনেক সলিসিটার ফার্ম আসতে চলেছে, অনেক নাম পরিবর্তন করেছে, অনেক অ্যাড্রেস চেঞ্জ করেছে। এখন আমি একটা আল্লাহ শুকরিয়া আদায় করি, তাজ ভাই অল্প এই বয়সে, উনি বলছে অনেক বয়স, কিন্তু প্র্যাকটিসের মধ্যে তার বয়স বেশি না। আপনার আমার দুজনের থেকে ওনার বয়স কম, ফিজিক্যাল বয়স কম, অভিজ্ঞতার বয়স বেশি হতে পারে। ফ্রি হোল্ড করেছেন এই যে না 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 কি বলেন, 16 বেশি, আমি 16 তার বয়স হয়ে যাচ্ছে, তার বয়স ছিল বলেন। একটা হচ্ছে ফ্রি হোল্ড জায়গা করেছে, আর শাড়ির দোকান বা চুরির দোকান বা কিচেন চিকেন এন্ড চিপসের উপরে না, একতলায় অফিসগুলো আছে, আলহামদুলিল্লাহ কার পার্কিং এর ব্যবস্থা আছে, কার্ডিফেও ফ্রি হোল্ড আছে, এক জায়গায় এক নামে। এটা কিন্তু একটা বিষয়। আর যেটা হচ্ছে শোয়েব ভাই, লন্ডনের বাইরে কিন্তু এভাবে কোয়ালিটি সার্ভিস পাওয়া যায় না। তাজভাইয়ের মতো আমরা তো দৌড়াই না, তাজভাই কিন্তু কার্ডিফ নিয়মিত যাচ্ছেন, 8-10 বছর ধরে কভেন্ট্রিতে যাচ্ছেন। এই সার্ভিসটা একটা বড় জিনিস। আমি মনে করি আমাদের প্রতিটি যশা যেসব সলিসিটার আছে, যাদের সুনাম আছে, যারা প্রতারণা করছে না, তাদের এই সার্ভিসটা একটু বাইরে দেওয়া উচিত। এটা। আর সেকেন্ড জিনিসটা যেটা হচ্ছে, হ্যাঁ চ্যারিটি কিন্তু সবসময় সম্ভব না। আজকে যখন তাজ ভাইয়ের আমার চিন্তা করতে হয়, 50-60 জন কর্মচারী আছে, ট্যাক্স, ভ্যাট, আর অনেক ফার্মেসি ভ্যাট দেয় না। এখন আপনাদের কলেজে যদি বড় না হয়, বড় হতে পারবেন না। ট্যাক্স ভ্যাট মেরে কেউ বড় হতে পারে নাই, বড় হতে পারবে না। এটা তো এই দেশে পুঁজিবাদী অর্থনীতির এটা মূল কথা। এই যদি মূল মন্ত্রটা না বুঝে বাংলাদেশে প্র্যাকটিস করেন, এখানে কিন্তু ওই 2 রুমের প্র্যাকটিস 2 রুমেই থাকবে। 1 2 নম্বর, আগে দর্শনধারী, তারপর গুণ বিচারী। তাজ ভাই আমি দুইজনে কিন্তু স্যুট বুটের মানুষ না, ওগুলো চোখ গলা লাগে খুলে ফেলি আমরা অনেক সময়। টি শার্ট পরবো, জিন্সের প্যান্ট পরবো, কিন্তু এটা পড়তে হয়, কারণ কি, তাহলে তো দাম দেবে না দর্শক। আমেরিকা কিন্তু না পড়লেও চলে। সুতরাং ওই গুণ বিচারী, দর্শনধারী দুটোরই প্রয়োজন আছে। দ্বিতীয় যেটা হচ্ছে, হ্যাঁ আমি প্রতিটা কেস জিতে না, তাজ ভাই জিতে না, আমরা হারি। টেলিভিশনে বসলে 100% আল্লাহকে বিশ্বাস করে যে কোনো ভুল জিনিস বলবো না, এটা দেখে ক্লায়েন্ট আসুক এটাও চাবো না, এই জিনিসটা করে আমরা বসতে হয়। আর এখানে রেডিওর অনুষ্ঠান কিন্তু আমি টেলিভিশনে করি না, যা বলবো কম্পিউটারে দেখাই দেবো, এবং যা দেবো প্রতিটা অনুষ্ঠানে ইউটিউবে আপলোড করে দেবো। আমি ভুল করলে কমপ্লেন করো, আমি তো বলতেছি আমি মানুষ, আমি ভুল করতে পারি, ওই দায়বদ্ধতা শোয়েব ভাই নিতে হবে।
ওই দায়বদ্ধতা যতক্ষণ নেব না ততক্ষণ আমি কালোত্তীর্ণ হতে পারবো না। দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে যে আমি ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক, একদম স্ট্রেট, এটা হবে কি হবে না বলবো। তাজ ভাই ব্যবসায়ী মানুষ, তাজ ভাই কিন্তু অনেক চিন্তা ভাবনা করে বলবেন, স্ট্রেট বলবো না। নাসিদ ভাই তুমি স্ট্রেট বলো না, আমি হলে আমি বলে দেবো ইয়াস অর নো, আমি মনে করছি ইয়াস অর নো আমি বলে দেবো। এই জিনিসটা আমরা অনেক সময় পারি না, আর আমাদের দর্শকদের মধ্যে এখনো কিন্তু বিশ্বাস আছে। আর দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে আমরা কিন্তু গ্রাসরুটটা বুঝতেছি না। আজকে আমি সেলুট দিই এইসব চাচাদেরকে, সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে তারা 1930, 40, 50, 60, 70, 80, 90 দশক পর্যন্ত পুরোটা কমিউনিটিকে টেনে নিয়ে গেছেন। সলিসিটার ব্যারিস্টার ছিল না, বেনিফিট দেওয়ার লোক ছিল না, ফর্ম ফিল আপ করার লোক ছিল না। তাদের জন্য আজকে তারশা নাসিদ রহমান এইখানে একটা রং লাগাইছে, সেই রঙের সাথে টাই লাগাইছে, এটা লাগাই এখানে বসছি, আপনার পাশে অনুষ্ঠান করতেছে, আমরা কেউ না। তারা হচ্ছে আনসাং হিরো, তাদেরকে সেলুট করা উচিত। তাদের জন্য আমি নাসিদ রহমান একদিন এসে কাউন্সিল ফ্ল্যাটে উঠেছিলাম, তাদের জন্য আর বড় বড় কথা বলি, তাদের জন্য ওই গ্রোসারি শপ যে হালাল খেতে পেয়েছি, তাই না? তাদের কিন্তু মূল্যায়ন নেই। আমরা যদি তাদেরকে সালাম করতে না জানি হবে না। আমাদের এই সমাজে কিন্তু বেশ কিছু বড় বড় ব্যারিস্টার ছিলেন, তারা উঁচু লেভেলের কাজ করছে, হাজার হাজার লোক এসেছে এই দেশে। কিভাবে আসছে? ওই কিন্তু এই যে হাব যে ছিল, এই ইউনিয়নের এই লোক, এই গ্রামের এই লোক, এক গ্রুপ লোক কিন্তু সেই সময় হুন্ডি করতেন, আরেক লোক ছিল বিনা পয়সা ফর্ম ফিল আপ করতেন, খুব অভিজ্ঞতা ছিলেন। আমরা যদি তাদেরকে মূল্যায়ন না করি, সেলুট না করি, তাহলে আমাদের অবস্থানকে আজকে অপমান করবো। এটাকে আমার থেকে আপনি ভালো জানেন। থ্যাংক ইউ নাসিদ ভাই। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে কি আমাদের অনুষ্ঠান শেষ করার কথা ছিল 1:15 আগে, পুরো 1 বাজে। এখন দর্শক যারা ফোন করেছেন তারা অবশ্য সময় নিয়েছেন এবং তাজ ভাই তো মানে কথা বলেছেন, তবে আমার মনে হয় আপনাদেরকে আরেকদিন নিয়ে আসতে হবে কথা বলার জন্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এনজয় করছি, যদি সময় দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শোয়েব ভাই, আমরা দুই দিকে দেখতে হবে প্লিজ। দর্শকদের এটাই আমি রিকোয়েস্ট করব, যে ইসলাইকে সলিসিটারের কাছে যাওয়া মানে আপনি একটা শপে গিয়ে আপনি একটা প্রোডাক্ট কিনতেছেন। আপনি একটা শপিং সেন্টারে যান, 10টা শপে যান, যাচাই বাছাই করে ব্যাকগ্রাউন্ড কোয়ালিটি সব দেখে আপনি বাই করেন। আপনি কখনো হারসের জিনিসকে প্রাইমার্কের সাথে কম্পেয়ার করবেন না। আপনি ডিসাইড করবেন যে আমি কোন ব্র্যান্ডের জিনিসটা চাইতেছি। সো যত উপরে যাবেন অত ফি হবে। ইয়েস, আমাদের সলিসিটারদের একটা প্রবলেম থাকে টাইম টেবিল মেনটেন করা, স্পেশালি আমরা যারা কোর্ট হিয়ারিং করি শোয়েব ভাই, এটা মেনটেন করা ভেরি ডিফিকাল্ট হয়ে যায়, অনেক সময় এদিক সেদিক হয়ে যায়। তো এটাও আপনারা একটু কনসেশন দেওয়া উচিত। থ্যাংক ইউ নাসিদ ভাই, আপনার শেষ বক্তব্য আজকের মতো। আমি মনে করি যারা ক্লায়েন্ট তাদের সবচেয়ে আগে মনে করা উচিত যে আমি ওখানে যে ভালো অ্যাডভাইস পাবো কিনা, আমি প্রতারিত হবো কিনা, আমার টাকাটা মার যাবে কিনা। নাসিদ রহমান তার সাথে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার স্বার্থটা দেখেন। আজকে আপনার কাছে নিতান্তই একজন ক্লায়েন্ট, আর এটা আপনার জীবন। আপনার জীবন আপনি কাকে দিবেন? একজন অযোগ্য ডাক্তারের হাতে গেলে মারা যাবেন, আমাদের কাছে গেলে ইমিগ্রেশন, সিভিল লিটিগেশন বা ক্রিমিনাল নষ্ট হতে পারে। আমি দায়িত্ব নিয়ে আমাদের দুজনের নাম দিয়ে বলছি, অন্য কারো নাম দিলাম না। আপনার ভালোটা আপনি বোঝেন। আর সেকেন্ড জিনিস হচ্ছে, এই দেশটা কিন্তু বই দিয়ে চলে না, এখন ইন্টারনেট দিয়ে চলে। আল্লাহর ওয়াস্তে আপনি প্রথমে একটু ইন্টারনেটে দেখেন কি আইনটা আছে, কি চেঞ্জটা আসছে। এই বিরুদ্ধে আমি ফেসবুকে দিয়ে দিই, আপনার টিভিতে অনুষ্ঠান হয়, অন্য টিভিতে অনুষ্ঠান দেখেন। তা না হলে প্রথমে বিনা পয়সা একটা অ্যাডভাইস দেন, তারপর না হলে পয়সা দিয়ে অ্যাডভাইস দেন। থ্যাংক ইউ নাসিদ রহমান এবং তাজ উদ্দিন শাহ, আপনার দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, চ্যানেল আইকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বলেছি আমাদের কমিউনিটির দুজন আইনজ্ঞ বলতে পারেন আপনারা তাদেরকে, এবং তাজ উদ্দিন শাহ, তাজ সলিসিটার, কোয়াইট প্রেস্টিজিয়াস কোম্পানি, দীর্ঘদিন থেকে এই কমিউনিটিতে তারা কাজ করছেন এবং কমিউনিটির মানুষের আইনি সহায়তা দিয়ে আসছেন। প্রিয় দর্শক, শুরুতেই তাজ ভাই এবং শেষের দিকে নাসিদ ভাই যেটি বলছেন যে ট্র্যাক রেকর্ড দেখতে হবে আপনাকে, আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন। এখন তো গুগল ভাই একটা আছে, এখন গুগল ভাইকে আপনি যদি জিজ্ঞাসা করেন গুগল ভাই আমি কোথায় যাব, গুগল ভাই কিন্তু একদম জায়গা মতো পৌঁছে দিতে না পারলেও কিন্তু কাছাকাছি পৌঁছাতে নাকি, এটা গুগল ভাই। হ্যাঁ, গুগল ভাইকে আপনারা একটু কি করেন, যদি নিজে না পারেন বাসায় যারা রয়েছে তাদেরকে বলেন যে কোন সলিসিটারের কাছে যাবেন বা কোন ব্যারিস্টারের কাছে যাবেন, কার কাছে গেলে ভালো অ্যাডভাইস পাওয়া যাবে। এবং আমাদের কমিউনিটিতে যারা এরকম চিন্তা করেন যে তাজ ভাই যেটি বলেছেন যে
কিছুদিন অক্টোবরের আগে, হ্যাঁ, ক্লায়েন্টের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ডিসিপিয়ার হয়ে গেলাম বা উদাও হয়ে গেলাম যেটাকে বলা হয়, এইসব চিন্তা ভাবনা যদি জেরে ফেলে দেওয়া যায়, আমার মনে হয় যারাই টাকা পয়সা মারার ধান্দা করেন, কত দূর যাবেন আপনি আমার হক মেরে? লাইফ ইজ ভেরি শর্ট, কালকে পরে আপনি মরে যাবেন। আপনি কমিউনিটির উন্নয়নের ব্যাপারে যদি আপনি কাজ করতে চান, একটা মানুষের উপকার করেন, আপনি যদি একটি মানুষের উপকার করেন, তাহলে দেখবেন যে এই কাজটি হয়তো আপনার মৃত্যুর পরে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। সবসময় আপনি পয়সা দিয়ে যদি কাজ করেন, তাহলে মৃত্যুর পরে তো, যেহেতু আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি, আমাদেরকে মরতে হবে, এবং মরতে হলে একজন মানুষের যদি আপনি উপকার করতে পারেন, তাহলে আপনি ইহকালে যদি এই জগতে যদি আপনি কোনো ফল না পান, পরজগতে তো আমরা পরজগৎ যেহেতু বিশ্বাস করি, পরজন্মে হয়তো আমরা সেটি পাবো। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।